ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লাস্ট ক্লাসে আমরা তিনটা গ্রাফ পড়েছিলাম। গ্রাফ তিনটা কেমন ছিল মনে আছে কি তোমাদের? এটাকে এই পাশে ছিল সময়, এই পাশে ছিল আমাদের স্মরণ, বেগ, ত্বরণ, তাই না? তো এটা গ্রাফগুলো আঁকছিলাম আমরা। তো গ্রাফগুলো আমরা আবারও পুনরায় ড্র করি। প্রথমত স্মরণের সমীকরণটা কি ছিল? স্মরণের সমীকরণটা ছিল এ সাইন ওমেগা টি, সাম্যাবস্থান থেকে স্মরণের সমীকরণ। তো আমরা যেটা করছিলাম এখানে টাইমগুলো বসাইছিলাম, টাইমগুলো আমরা ভিন্ন কালার দিয়ে বসাই, লাল কালার। টাইমগুলো কি ছিল? 0, তারপর কি ছিল t/4, এরপর কত ছিল t/2, এরপর ছিল কত 3t/4, অ্যান্ড লাস্ট ছিল t। এই পাঁচটা টাইম ছিল। তোমরা জানো 0 সময় 0-তে থাকে, t/4 এর উপরে, t/2-তে আবার এখানে, 3t/4 আবার এখানে, এবং t সময় পর এখানে। একটা বৃত্ত কল্পনা করতে হবে। হ্যাঁ, বৃত্ত কল্পনা না করলে কিন্তু তুমি অঙ্কগুলো পারবা না। বৃত্ত কল্পনা করবা, এটা হচ্ছে 0 টাইম, তারপর t/4, t/2, 3t/4, t। তো পর্যায়কাল পর পর সে আবার আগের অবস্থানে ফিরে আসে, তাই না ভাইয়ারা? পর্যায়কাল পর পর সে আবার আগের অবস্থানে ফিরে আসে। তো আমরা যদি স্মরণের গ্রাফটা আঁকতে চাই, আমরা জানি স্মরণের ম্যাক্সিমাম মান হচ্ছে প্লাস মাইনাস এ। তাহলে আমরা উপরের দিকে প্লাস এ দিব, এটা দিলাম প্লাস এ, আর নিচের দিকে দিলাম আমরা মাইনাস এ। তো স্মরণের ম্যাক্সিমাম মান হচ্ছে প্লাস মাইনাস এ। তো আমরা জানি 0 সময় 0, t/4 সময় এই পয়েন্ট, t/2 সময় আবার 0, 3t/4 সময়ে ঠিক এই বরাবর এই পয়েন্ট, এবং t সময় আবার 0। এই পাঁচটা পয়েন্টকে যদি আমরা অ্যাড করে দিই, আমরা পেয়ে যাব স্মরণের গ্রাফ। মনে আছে নাকি নাই? মনে আছে নাকি নাই? ক্লাসটা যদি মনে না থাকে ক্লাসটা করো, এই ক্লাসটা করার আগে ওইটা করো, যাও। তোমাদেরকে মনে আছে? আচ্ছা, এরকম যদি মন টন খারাপ হয় তাহলে কিন্তু অঙ্কুর আহমেদ, তারপর হচ্ছে সানজিদা আইরিন, তোমাদের নোটও কিন্তু মানে হচ্ছে সুন্দর হয়েছে। তো এরকম যদি মানে মন খারাপ হয় তাহলে কিন্তু ভাই আর কোনোদিন কোনো কম্পিটিশন দিব না। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। এসব মন খারাপের জন্য কিন্তু কোনো কম্পিটিশন দেওয়া হচ্ছে না। কম্পিটিশন দেওয়া হচ্ছে যেন তোমার নোট করা হয়। এখানে কম্পিটিশনের প্রাইজ জেতার চেয়েও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার নোটটা হইল কিনা। কারণ তাপগতিবিদ্যা অধ্যায়টি তুমি বই থেকে দেখবে এলোমেলোভাবে সাজানো, বাট আমার নোটটা যখন পড়বা তখন দেখবা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এটাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। ওকে, আমার সামর্থ্য থাকলে সবাইকে পাঠিয়ে দিতাম। ওকে, প্লাস মাইনাসে তো আমরা এই গ্রাফটা এঁকে ফেলবো। এরপরে বেগের গ্রাফ। বেগের গ্রাফটা কি ছিল? বেগের গ্রাফটা ছিল, বেগের সমীকরণ ছিল v = a ওমেগা cos ওমেগা টি। তাহলে এটার গ্রাফ কি ছিল ভাইয়ারা? এটার বেগের ম্যাক্সিমাম মান কত? ম্যাক্সিমাম মান হচ্ছে যখন cos থিটার মান +-1, তার মানে প্লাস-মাইনাস a ওমেগা, তাই না? বা ওমেগা a, প্লাস-মাইনাস a ওমেগা বা ওমেগা a হচ্ছে বেগের ম্যাক্সিমাম মান। তো আমরা ধরো এখানে দিলাম প্লাস a ওমেগা, এখানে একই ডিস্টেন্স নিয়ে এখানে দিলাম মাইনাস a ওমেগা। তোমরা এটার গ্রাফ জানো কেমন হবে। 0 সময়ে বেগ হয় সর্বোচ্চ, এই পয়েন্ট, t/4 এ সর্বনিম্ন, t/2-তে আবারও সর্বোচ্চ, 3t/4 এ সর্বনিম্ন, t-তে গিয়ে আবার সর্বোচ্চ। আমরা যদি গ্রাফগুলো অ্যাড করে দিই, এটা হচ্ছে আমাদের বেগের গ্রাফ। একইভাবে আমরা যদি ত্বরণের গ্রাফটা জানতে চাই, হ্যাঁ, ত্বরণের গ্রাফটা কেমন? ত্বরণের গ্রাফের ফর্মুলা কি? ত্বরণের গ্রাফের ফর্মুলা হচ্ছে a = -ω² a সাইন ওমেগা টি। তো এখানেও সাইন থিটার সর্বোচ্চ মান +-1, তাহলে ত্বরণের যে সর্বোচ্চ মান হবে সেটা হবে +-ω² a। তো ধরে নাও এটা হচ্ছে +ω² a, +ω² a, এটা ত্বরণ। ঠিক একই গ্যাপ দিয়ে এখানে এটা মনে করো -ω² a। আমরা জানি ত্বরণ 0 সেকেন্ড সময় 0, t/4 সেকেন্ডে বিপরীত দিকে সর্বোচ্চ, t/2 সময় এখানে 0, 3t/4 সময় এদিকে সর্বোচ্চ, t সময় এদিকে 0। যদি অ্যাড করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এরকম একটা ত্বরণের গ্রাফ। এটা ছিল বেগ, স্মরণ এবং ত্বরণের গ্রাফ। ফর্মুলা থেকে গ্রাফ। এখানে একটা জিনিস মনে রাখবা, এই গ্রাফগুলো তখনই সত্য, দেখো এখানে বিস্তারের চেয়ে বেগ বড়, বেগের চেয়ে আবার ত্বরণ বড়। তাহলে বিস্তারের চেয়ে বেগ এবং ত্বরণ কখন বড় হবে? যখন ওমেগা > 1। এটা কিন্তু লাস্ট ক্লাস আমি লিখতে ভুলে গেছি, এটা লিখে নাও। যদি ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক 1-এর চেয়ে বেশি হয় তখন কিন্তু এগুলো ঠিক আছে। যদি কৌণিক কম্পাঙ্ক 1-এর চেয়ে কম হইতো তাহলে কিন্তু এই ওমেগা এর নিচে চলে আসতো, তাই না ভাইয়া? 1-এর চেয়ে কম হইলে কৌণিক কম্পাঙ্ক মানে কি? সে যত রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরতেছে, তাই না? এই বৃত্তটা, তাই না? আপ ডাউন যত রেডিয়ান পার সেকেন্ড বেগে
হচ্ছে, তো সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সো সেই কৌণিক কম্পাঙ্ক যদি একের চেয়ে কম হইতো, ব্যাপারটা বোঝো, একের চেয়ে যদি কম হইতো তাহলে এ ওমেগা কি এর চেয়ে কম হইতো। চিন্তা করো, ধরে নাও এর মান 5 মিটার, ধরে নাও বিস্তার হচ্ছে 5 মিটার, আর ওমেগা হচ্ছে একের চেয়ে কম 0.5, তাহলে এটার সাথে এটা যদি গুণ দাও এ ওমেগা, তাহলে অবশ্যই 5-এর চেয়ে কম আসবে না বাবারা। 0.5 × 5 মানে কত? আড়াই। তার মানে এই যে এই হলুদ দাগটা কিন্তু এর চেয়ে নিচে দিয়ে হইতো। তাহলে আমাদের এখানে কেন উপরে গেছে? কারণ আমাদের এই চিত্রগুলোর জন্য আমরা ধরেছি ওমেগার মান একের চেয়ে বেশি, এই কারণে এগুলো হয়েছে। ওমেগার মান যদি একের চেয়ে কম হইতো তাহলে এই ত্বরণ বেগের গ্রাফগুলো কিন্তু বিস্তারের চেয়ে নিচে হইতো, উপরে হইতো না। কারণ অলওয়েজ যে বেগের মান বিস্তারের চেয়ে বেশি হবে তা কিন্তু না। কখন বেশি হবে? যখন ওমেগার মান একের চেয়ে বড়। এই ব্যাপারগুলো তো বোঝা যায় নাকি? এগুলো হচ্ছে সিম্পল ম্যাথমেটিক্স, এগুলো তো বোঝা যায় নাকি? আবারও নোট নিয়ে পড়ে আছে, ক্লাস করাচ্ছি 19 মিনিট হয়ে গেছে, নোট নিয়ে পড়ে আছে। এটা কি মনে আছে কিনা সেটা একটু আমাকে জানাও কমেন্টে। এবার নোট নিয়ে আরেকটা কথা যে বলবো, আমি ব্লক দিচ্ছি, অতিরিক্ত মাত্রার সীমা সেটা ছাড়িয়ে যাচ্ছ। এদিকে পড়াচ্ছি, এদিকে তারা এখনো নোট নিয়ে আসছে। নোট কোনো কিছুই না, নোট তোমাকে এইচএসসিতে কোনোদিন ভালো করাবে না, এই ক্লাস ভালো করাবে। এরপর থেকে নোট কোনো কম্পিটিশনই দিব না, অলিম্পিয়াড খেলবো, যারা রিয়েল গেইনার তারাই পারবে। এগুলো মনে আছে? নোট নিয়ে আরেকটা কথা দেখবো, আমি ব্লক করে দেবো। ওকে, সো আমরা এগুলো পড়াইছিলাম। জাস্ট একটা কথা মনে রেখো, ওমেগার মান একের চেয়ে বেশি হলে এই বেগ এবং ত্বরণের গ্রাফ কিন্তু বিস্তারের চেয়ে উপরে হবে। আর যদি একের চেয়ে কম হইতো কি হইতো বলো তো? বেগ এবং ত্বরণের গ্রাফটা কোথায় হইতো? যদি ওমেগার মান এই যে যেই কৌণিক কম্পাঙ্ক হয়, ওমেগার মান যদি লেস দেন 1 হইতো তাহলে বেগ এবং ত্বরণের গ্রাফটা কই হইতো সেটা আমাকে বলো, কমেন্টে বলো। কমেন্টে বলো, যদি বেগের মান ওমেগার মান 1-এর চেয়ে কম হইতো তাহলে বেগ এবং ত্বরণের গ্রাফটা কোন দিকে হইতো? বিস্তারের নিচে হইতো। ইয়েস, তাসনিম জারিন সঠিক উত্তর দিয়েছো। এই গ্রাফগুলো তখন বিস্তারের নিচে হইতো, মানে এই যে বিস্তার, এই যে প্রথমে যে বিস্তারটা আঁকছো, গ্রাফগুলো হইতো বিস্তারের নিচে। মনে করে এইখান থেকে হইতো এরকম, তারপর মনে করে এইখান থেকে হইতো এরকম, বুঝছো তো? বিস্তারের নিচে হইতো গ্রাফগুলো, রাইট। এগুলো একটা আমরা মনে রাখবো। এবার আমরা তো এই তিনটা জিনিস লাস্ট ক্লাসে শিখছি। এবার আমাদের জানতে হবে পর্যায়কাল সম্পর্কে। পর্যায়কাল এবং লিখো আদি দশা বা দশা ধ্রুবক। আদি দশা বা দশা ধ্রুবক, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা, সবাই একটু মনোযোগ দিবা, এটা অনেকেই বুঝেন। আদি দশা বা দশা ধ্রুবক, খেয়াল করো আমি কি করলাম, আমি বললাম কোনো একটা জিনিস এই পয়েন্ট থেকে ঘুরতেছে, তার মানে এটা কি সাম্যাবস্থান, তাই না? এই পয়েন্টটাকে আমরা কি বলি? সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে যদি ঘোরা শুরু করে তাহলে ছায়াটাও ঠিক সাম্যাবস্থান থেকেই আপ ডাউন ডাউন আপ, মানে উপর নিচে আপ ডাউন করা শুরু করবে, তাই না? এই পয়েন্টটাকে বলা হচ্ছে সাম্যাবস্থান। কি অবস্থান? সাম্যাবস্থান। এই যে এই বিন্দুটা যেখানে সরণের মান 0, খেয়াল করো এখানে x এর মান কত? 0, এখানে x এর মান কত? প্লাস এ প্লাস এ প্লাস এ, এবং এই পয়েন্টে x এর মান হচ্ছে মাইনাস এ। এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝতে হবে, এগুলোকে বলা হয় বিস্তার। এটা হচ্ছে বিস্তার, এটাও কি ভাই? বিস্তার। তো ওই পয়েন্ট হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থানের সরণের মান কত? 0। এবার কণা যদি এইখান থেকে যাত্রা শুরু করে, ভালো করে শুনবা, কোনো একটা কণা সরল ছন্দিতে স্পন্দনরত কণা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, কোত্থেকে? সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, তখন তার ফর্মুলা x = a sin ωt। এটা আমরা বের করছি। সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করলে যে কোনো সময়ে সরণ হবে x = a sin ωt। এখানে সরণ কোনটা ভাইয়া? ধরে নাও যে কোনো সময় কণাটা এখানে আছে, তাহলে এই হচ্ছে সেই সরণ x সমান a sin ωt, দ্যাটস ইট। বা এখানে আছে সরণ x = a sin ωt, তাই না? যে কোনো সময়ের সরণ। এবার খেয়াল করো, যদি কণাটা যে অলওয়েজ সাম্যাবস্থান থেকেই যাত্রা শুরু করবে, ব্যাপারটা এমন নাও হইতে পারে। যেমন বাস্তব এক্সাম্পল দেখো, আমরা যদি একটা স্প্রিং নেই, কি নেই? একটা স্প্রিং নেই, হচ্ছে স্প্রিং, হ্যাঁ স্প্রিং।
স্প্রিংয়ে আমি একটা ভর ঝুলানোর পর এই অবস্থায় আসছে। এবার এটা তো তার সাম্যাবস্থান, এটা হচ্ছে তার সাম্যাবস্থান যেখানে x = 0। এবার আমি এই স্প্রিংটাকে ধরে টান দিলাম নিচের দিকে, টান দিয়ে যে এই পর্যন্ত আনলাম, টান দিয়ে ধরে রাখছি, এটা তার বিস্তার, তাই না ভাইয়া? বিস্তার ধরে নিতে পারো -a। তাহলে সে যখন আমি ছেড়ে দিব সে উপরের দিকেও +a পরিমাণ সংকোচন হবে, তাই না? তো এটা তো তার সাম্যাবস্থান। তো ভালো করে বুঝবা, আমি যদি স্প্রিংটাকে টেনে এখানে ধরি, ধরার পর ছেড়ে দিই, স্প্রিংটা কোথ থেকে যাত্রা শুরু করলো? সাম্যাবস্থান থেকে নাকি বিস্তার থেকে? বলো। একটা স্প্রিংকে টেনে যদি ছেড়ে দেই, স্প্রিংটা যাত্রা শুরু করছে কোথ থেকে? সাম্যাবস্থান থেকে নাকি বিস্তার থেকে? স্প্রিংটা কোথ থেকে যাত্রা শুরু করছে? সাম্যাবস্থান থেকে নাকি বিস্তার থেকে? বলো বলো বলো। আচ্ছা, উপস্থিতি কেন কমতেছে সেটা তো বুঝলাম না আমি। আচ্ছা, যখন আমরা একটা স্প্রিংকে এই পরিমাণ ধরে টেনে ছেড়ে দিলাম, তখন আসলে স্প্রিংটা কোথা থেকে যাত্রা শুরু করছে? সাম্যাবস্থান থেকে নাকি বিস্তার থেকে? স্প্রিংটা যাত্রা শুরু করছে কিন্তু ভাইয়া এই বিস্তার থেকে। কোথা থেকে? বিস্তার থেকে। তো তোমাদের মনে কি প্রশ্ন আসে না, ভাইয়া সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করলে x এর মানে এইটা, তাহলে বিস্তার থেকে যাত্রা শুরু করলে x এর মান কি একই হবে? চলো দেখে নিই। সে যদি বিস্তার থেকে যাত্রা শুরু করে, তার মানে আলটিমেটলি বিস্তার তো এইটা, তাই না? সে এখান থেকে যাত্রা শুরু করছে। এখান থেকে যাত্রা শুরু করা মানে সে কিন্তু আগে থেকেই একটা সরণ নিয়েছিল, সেই সরণটা ছিল a। বিস্তার থেকে তার যাত্রা শুরু হয়েছে। তাইলে ভাই টাইমের মান যদি তুমি 0 বসাও, তুমি বলো 0 সেকেন্ডে সে কোথায় ছিল? 0 সেকেন্ড সময়ে সে কোথায় ছিল? 0 সেকেন্ড মানে যখন তুমি স্টার্ট করছো, 0 সেকেন্ড, 0 সেকেন্ড সময়ে স্প্রিংটা কোথায় ছিল বলো, কমেন্টে জানাও। 0 সেকেন্ড সময়ে স্প্রিংটা কোথায় ছিল? এই যে যখন তুমি এখান থেকে টানতেছো, টেনে ছেড়ে দিছো, তখন 0 সেকেন্ড সময় স্প্রিংটা কোথায় ছিল? বিস্তারে ছিল। তো এখানে যদি এই সমীকরণে তুমি যদি টাইমের মান 0 বসাও, টাইমের মান যদি 0 বসাও, a sin ওমেগা ইন্টু 0, ওমেগা 0 মানে sin 0, sin 0 সাথে এটা গুণ দিলে 0, তাহলে ভাই x এর মান আসতেছে কত? x এর মান আসতেছে 0। তার মানে এই সমীকরণটা কি আমার শর্ত কি ফিল আপ করতেছে? আমি আবারও বুঝাই, যখন একটা স্প্রিংয়ে টেনে ছেড়ে দিলা, তখন সে কোথা থেকে যাত্রা শুরু করছে? বিস্তার থেকে। তাহলে 0 সেকেন্ড সময় সে কোথায় ছিল? বিস্তারে ছিল। তাহলে এখন আমরা 0 সেকেন্ড সময় যদি কণাটার সরণ বের করি, আমরা দেখতে পাচ্ছি 0, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম সে 0 সেকেন্ড সময় ছিল কোথায়? বিস্তারে। x এর মান a হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কত? 0। তার মানে এই সমীকরণটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না, এই সমীকরণটা শুধু সাম্যাবস্থান থেকে যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য। সবাই লিখো, সাম্যাবস্থান থেকে যাত্রার জন্য প্রযোজ্য। এই সমীকরণটা কার জন্য প্রযোজ্য? সাম্যাবস্থান থেকে যাত্রার জন্য। আমি আবারও বুঝাই, যখন আমরা প্র্যাকটিক্যালি a থেকে ছেড়ে দিলাম, তাহলে সে 0 সেকেন্ড সময়ে তার অবস্থান ছিল a। তো আমরা 0 সেকেন্ড বসাইলাম, অবস্থান আসলো 0। তার মানে এই সমীকরণটা আমাকে সঠিক রেজাল্ট দিচ্ছে না। তো সঠিক রেজাল্ট দিচ্ছে না, তার মানে এই সমীকরণটা শুধুমাত্র সাম্যাবস্থান থেকে কোনো কণা যাত্রা শুরু করছে তার জন্য প্রযোজ্য। সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এই সমীকরণটা তো একদম সকল ফরম্যাটে আমরা ইউজ করতে পারতেছি না। পারতেছি না। এই সমীকরণটাকে আমার আরেকটু ঘষামাজা করতে হবে। কি করব? ঘষামাজা করব। ঘষামাজা কেমনে করব ভালো করে বুঝো। এই হচ্ছে স্প্রিংটা, কল্পনা করো স্প্রিং। এই স্প্রিংটাকে তুমি এইখানে, এটা ছিল তার সাম্যাবস্থান, x = 0, তুমি এখানে x = a পরিমাণ টেনে ছেড়ে দিলা। তাহলে ভাই 0 সেকেন্ড সময়ে তার সরণ ছিল a। 0 সেকেন্ড সময় এটাকে কিভাবে ফিল আপ করা যায়? আমরা যদি সমীকরণটাকে এভাবে লিখি, x = a sin ওমেগা t প্লাস π/2। এবার দেখো তো এখানে টাইমের মান 0 বসাও। এই যে এটার জন্য x = a sin ওমেগা t প্লাস π/2 আমরা অ্যাড করলাম। এবার তুমি টাইমের মান 0 বসাও। এখানে যদি টাইম = 0 বসাও, দেখো x এর মান কত হয়? a sin ওমেগা ইন্টু 0 প্লাস π/2। তার মানে ওমেগা 0 মানে 0 প্লাস π/2 মানে π/2। sin 90, sin 90 মান 1, 1 এর সাথে গুণ দিলে a। ওয়াও! তার মানে আমরা যখন এখানে একটা জিনিস অ্যাড করতেছি, সেই অ্যাড করার কারণে কিন্তু আমার সঠিক রেজাল্টটা আসতেছে, তাই না?
দেখো তো এই জিনিসটাকে যদি আমরা বৃত্তে আঁকতাম, বৃত্তে কেমন আঁকতাম এরকম, তাহলে বৃত্তে যদি কি সে সাম্যাবস্থান থেকে রান করতেছে না, সে কোত্থেকে রান করতেছে, সে রান করতেছে কিন্তু ভাই এখান থেকে বিস্তা থেকে। আর এটা কত ডিগ্রি সরে আছে সে আগে থেকেই 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত, π/2। তো সেই π/2টা আমরা এখানে অ্যাড করে দিলেই সমীকরণটা সার্বজনীন বা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটাকে π/2 হইতে পারে, সেটা যে কোনো কিছু হইতে পারে, সেটাকে বলা হচ্ছে ডেল। এই ডেলকেই বলা হয় আদি দশা। আদি দশা, আদি মানে কি, যে সকল শব্দের আগে আদি লেখা থাকবে তারা মনে করবা 0 সেকেন্ড সময়, আদি পুরুষ মানে 0 সেকেন্ড সময় যখন টাইম স্টার্ট হয়েছে তখন যেই পুরুষ সেটা হচ্ছে আদি পুরুষ। আদি সরণ 0 সেকেন্ড সময়, বললাম ইয়াসিন ভাইয়ার আদি সরণ 5 মিটার, তাহলে কি বলতে হবে, 0 সেকেন্ড সময়ে, 0 সেকেন্ড সময়ে ইয়াসিন ভাইয়ার সরণ ছিল 5 মিটার। ইয়াসিন ভাইয়ার আদিবেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলে 0 সেকেন্ড সময় ইয়াসিন ভাইয়ার আদিবেগ 2 ছিল। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের আদি সরণ, আদি দশার কাহিনীটা কি। তো এবার এই আদি দশাকে আমরা যদি ডেল দ্বারা প্রকাশ করি, তো আমাদের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ইকুয়েশন হবে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। দেখো এই সমীকরণ একমাত্র সমীকরণ যেখানে তুমি যাই বসাও সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করলে এটা সঠিক মান দিবে, আবার তোমার বিস্তার থেকে যাত্রা শুরু করলেও সঠিক মান দিবে। কেমনে? খেয়াল করো, যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করতো, কোত্থেকে, সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে যদি যাত্রা শুরু করতো, কারণ বুঝতে হবে তোমার এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে, তাহলে এই পয়েন্টে আদি দশা কত ডিগ্রি, 0 ডিগ্রি না ভাই? এই পয়েন্টে আদি দশা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে ডেলের মান হচ্ছে 0। সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করলে ডেল হবে 0। টাইমের মান কত, টাইমের মান তো 0ই ধরবো। এক্স এর মান কত আসবে, a sin ওমেগা টি এর মান 0, ডেলের মানও 0। যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করতো তাহলে এক্স এর মান কত আসতেছে, 0। তাহলে সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করলে তো এক্স 0ই হবে, টাইমের 0 সেকেন্ড সময়ে সে 0তেই ছিল। মোট কথা আমরা এমন একটা ইকুয়েশন ডিরাইভ করলাম, যে ইকুয়েশন দিয়ে যে কোনো পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করুক, সকল পয়েন্টের জন্য সরণের মান সঠিক আসবে। সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল, এটাই। তো এখন যদি এটা গ্রাফ আঁকতে চাও, সেই গ্রাফই আমরা আঁকবো। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ইকুয়েশন, স্ট্যান্ডার্ড যেটাকে আমরা আজীবন মনে রাখবো, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। কেন স্ট্যান্ডার্ড বোঝো, তুমি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি এইটা শুধুমাত্র সাম্যাবস্থানের জন্য ইউজ করতে পারছো, সীমাবদ্ধতা ছিল। অন্য যে কোনো জায়গা থেকে পথ চলা শুরু করলে এই সমীকরণটা কিন্তু সঠিক না। তাইলে আমরা এটার সাথে ডেল যোগ করে একটা সমীকরণ পাইলাম, অন্য যে কোনো জায়গা থেকেই যাত্রা শুরু করুক, ডেলের মানটা আমরা বসাই দিব, সঠিক সমীকরণ চলে আসবে। যেমন ধরো তোমার যদি এরকম একটা কণা এইখান থেকে যাত্রা শুরু করে, এইখান থেকে, তাহলে এখানে ডেল কত, এই যে এই অ্যাঙ্গেলটা, মানে সাম্যাবস্থান যদি হয় এটা যদি হয় কি, সাম্যাবস্থান, এই যে সাম্যাবস্থানের সাথে যে অ্যাঙ্গেলটা আগে থেকে সে সৃষ্টি করে রাখছে সেটা হবে ডেল। সেই ডেলের মানে এখানে বসাইলে তুমি আদি সরণটা পেয়ে যাবা, এখানে সে আদিতে কতটুকু সরে ছিল সেই সরণটা তুমি পেয়ে যাবা। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝছো? তার মানে ডেল কি জিনিস, ডেল হচ্ছে শুরুতে একটা কণা যতটুকু অ্যাঙ্গেল সরে থাকে সেটাই হচ্ছে তার ডেল, যেটাকে বলা হয় আদি দশা। দশা মানে অ্যাঙ্গেল, আদি দশা, দশা মানে কি ভাইয়া, দশা মানে হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে আদি দশা মানে কি, শুরুতে একটা কণা বৃত্তাকার পথে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি করে, এই যে একটা কণা শুরুতেই 0 সেকেন্ড সময় যে অ্যাঙ্গেলটা সৃষ্টি করে আছে সেটা হচ্ছে আদি দশা। সাম্যাবস্থানে আদি দশা কত, 0। যে কোনো অবস্থানে আদি দশা আছে, যেমন এই অবস্থানে আদি দশা কত, π/2। যদি বলে এই অবস্থানে আদি দশা কত, তাহলে পাই। এই অবস্থানে আদি দশা কত, পাই প্লাস π/2। বুঝছো তো? আদি দশার ব্যাপারটা কি ক্লিয়ার? আদি দশার ব্যাপারটা কি ক্লিয়ার ভাইয়ারা? একজন বলছে শুধু কি সূত্র পড়াইছে, না, শুধুমাত্র আদি দশা পড়াইছি। আদি দশা, আদি দশা, আদি দশা মানে আমি আবারও ক্লিয়ার করছি, সবাই একটু লিখবা, আমিও লিখে দিচ্ছি, লিখো। শূন্য সময়ে এসএইচএম মানে সরল চন্দ্রিত স্পন্দনরত কোনো কণা করেসপন্ডিং বৃত্তাকার পথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, করেসপন্ডিং বৃত্তাকার পথে
বৃত্তাকার পথে সাম্যাবস্থানের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাই হচ্ছে আমাদের ডেল, সেটাই হচ্ছে আমাদের আদি দশা ডেল। 0 সেকেন্ড সময় করেসপন্ডিং বৃত্তাকার পথ তো তোমরা জানোই যে এটাকে বলা হয় করেসপন্ডিং বৃত্তাকার পথ, সেইটা হচ্ছে সাম্যাবস্থান। তো কণাটা যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে এটা হবে আদি দশা π/2, কণাটা যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে আদি দশা হবে এইটা। আদি দশার অপর নাম হচ্ছে দশা ধ্রুবক। ওকে, সো আদি দশার ব্যাপারটা ক্লিয়ার হইলো আশা করি। এবার খেয়াল করো, এই যে আদি দশা, তার মানে আদি দশা দিলেও সমস্যা নাই, কিন্তু না দিলে কিন্তু সমস্যা আছে। যে কোনো সময় তুমি স্মরণ বের করো, যদি সাম্যাবস্থানে থাকে তাহলে আদি দশা 0, যদি বিস্তার থেকে রান করে তাহলে আদি দশা হচ্ছে π/2। তো তোমরা আমাকে বলো তো দেখি, যে এইখানে আমরা যে স্প্রিংটাকে এ পরিমাণ টেনে ছেড়ে দিছি, এটার আদি দশা কত? এটার আদি দশা কত কমেন্টে জানাও। স্প্রিংটাকে আমরা যে বিস্তার থেকে ছেড়ে দিছি, এই স্প্রিংটার আদি দশা আছে নাকি নাই, আর থাকলে এই স্প্রিংয়ের আদি দশা কত? এটা পারলে তোমরা বস হয়ে যাবা, তোমাদের এই বড় ভাইয়া পুরো এটা পারে না। আচ্ছা, অনেকে বলতেছো ক্লাস টাইম চেঞ্জ করতে, ক্লাস টাইম চেঞ্জ করবো কিনা সেটা একটা ভোটাভুটি দিব, পোল করবো। আপাতত এই কথা বাদ দাও, আপাতত ক্লাস করো। দুপুরবেলা নিতে আমারও কষ্ট হয়। যাই হোক, বলো, রাতের বেলায় অনেক এনার্জি ভাই খাওয়া দাওয়ার পর। তো যাই হোক, এখানে তোমরা বলো আমাকে, এখানে আদি দশা কত? তাসনিম জারিন বলছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি না, ইয়াতে নিবা, মানে হচ্ছে রেডিয়ানে বলবা এটা, কারণ এই ইকুয়েশনে যা বসাবো সব রেডিয়ানে বসাইতে হবে, ডিগ্রিতে বসাইলে হবে না। একজন হচ্ছে সবাই সানজিদার ছবি বলছো 0, একজন বলছো পাই। ছাগলের মতো উত্তর দিও না, বুঝে শুনে উত্তর দাও। খেয়াল করো, আদি দশা সে বিস্তার থেকে যাত্রা শুরু করছে। আমি বলছি আদি দশা কোনটা? করেসপন্ডিং বৃত্তাকার গতিতে সে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে। তো এটার সাথে যদি বৃত্তাকার গতির তুলনা করো, তোমাদেরকে তুলনা শিখেছি না প্রথম ক্লাসে? বৃত্তাকার গতির তুলনা শিখেছি না রে বাপ? বৃত্তাকার গতির তুলনা কি ছিল? এইটার সাথে যদি বৃত্তাকার গতির তুলনা করো, খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তাকার গতি। যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করতো তাহলে হয়তো এটা, কিন্তু এটা কি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে? এই জিনিস কি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে? বিস্তার থেকে না। বিস্তার থেকে মানে কোথা থেকে? এখান থেকে না, এখান থেকে না। তো এখান থেকে যদি যাত্রা শুরু করে ভাইয়া, সে সাম্যাবস্থানের সাথে কত অ্যাঙ্গেল উৎপন্ন করে আছে? π/2। তাহলে এখানে আদি দশা কত? π/2। অলরেডি আমি সংজ্ঞাটা লিখছি, এই সংজ্ঞাটা বল, বুঝো আগে। কোন কোনা করসপন্ডিং বৃত্তাকার পথে সাম্যাবস্থানের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, করসপন্ডিং বৃত্তাকার পথে সাম্যাবস্থানের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে আদি দশা। তো এখানে আদি দশা হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। তো যারা 0 ডিগ্রি বলছো তারা বাস খাও। এত কষ্ট করে, এত সুন্দর করে বোঝানোর পরেও তোমরা আদি দশা এটা বলো। মোট কথা এই যে আদি দশা, এই সংজ্ঞাটা লিখো ভালো করে। এখন খেয়াল করো, যদি কণাটা, আচ্ছা বলো, কণাটা যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করতো, এই উত্তরটা দাও। ধরো কণাটা এইখান থেকে যাত্রা শুরু করছে, এইখান থেকে স্পন্দিত হচ্ছে, বলো আদি দশা কত? এটার জন্য আদি দশা কত? বলো 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 বলো। কণাটা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এইটার জন্য আদি দশা কত কমেন্টে জানাও। এইটার জন্য আদি দশা হচ্ছে, একজন পাই বলতেছো। পাই কেন ভাই? সে সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে। তুমি আন্দাজে উত্তর দিবা না ভাই, দয়া করে। ফার্স্ট অফ অল এটার সাথে বৃত্তাকার গতির তুলনা করবা। ও যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে বৃত্তাকার গতি কোত্থেকে স্টার্ট হবে? এখান থেকে স্টার্ট হবে না? তাহলে এই কণাটা এই কণার সাথে কত কোণ উৎপন্ন করে বাবা? আচ্ছা, আগেরটা 270 ডিগ্রি কেন হইল না? কারণ ভাই, তুমি বিস্তার মাইনাস থেকে ছাড়ো বা প্লাস এ থেকে ছাড়ো, তুমি বিস্তার থেকে ছাড়লেই আদি দশা π/2ই বোঝায়। কত বোঝায়? π/2। সে তো 270 ডিগ্রি ঘুরে আসে নাই, সে তো 1 2 3 হয় নাই। 1 2 3 4, 1 মানে 90, 2 মানে 180, 3 মানে 270, 4 মানে আবার 0। তাহলে ভাই সে তো 1 শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে বা নিচ থেকে শুরু হয়েছে, সে তো 3টা স্টেপ দেয় না এখনো। তো আদি দশা 90 ডিগ্রি হবে। প্লাস এ থেকে হোক মাইনাস এ থেকে হোক, বিস্তার থেকে হলেই, শুরু হলেই কত? 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু x = 0 থেকে শুরু হয়েছে, তার মানে কণাটা এখানে, তার মানে এখানে আদি দশা ডেল হচ্ছে 0। ওকে, ডেল হইতাছে 0।
মোট কথা মনে রাখতে হবে বিস্তার থেকে যাত্রা শুরু করলে আদি দশা π/2। এবার এগুলো আমরা গ্রাফ আঁকবো। তাহলে আমাদের মোস্ট স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলো কি কি আমরা একটু লিখি। তাহলে আমাদের যে সমীকরণগুলো লাস্ট ক্লাসে শিখছিলাম সেই সমীকরণগুলো একটু চেঞ্জ আসবে। চেঞ্জগুলো কেমন? চেঞ্জগুলো হচ্ছে প্রথম সমীকরণ x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল, এই একটা সমীকরণ। v ইজ ইকুয়াল টু হবে a ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, v ইজ ইকুয়াল টু a ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এবং ত্বরণ হবে a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল। তো এই হচ্ছে আমাদের নতুন রিফর্ম বা সংস্করণ, হ্যাঁ মানে সংযোজন। এখন থেকে আমরা ওই যে জাস্ট ওমেগা টি শিখছিলাম, এখানে ওমেগা টি প্লাস ডেল সহ শিখতে হবে। ডেল যদি থাকলে থাকবে, না থাকলে নাই, প্যারা নাই, তো না থাকলে জিরো, আগের সেই সমীকরণে চলে আসবে। সো এইগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ, দ্য মোস্ট স্ট্যান্ডার্ড সমীকরণ। এই সমীকরণে কোনটা কি সেটা একটু বুঝে নাও। এ হচ্ছে বিস্তার, এটা কি ভাইয়া বিস্তার, লিখবা সবাই। এ হচ্ছে বিস্তার। মনে রাখবা সাইনের পর যা থাকে পুরোটাকেই বলা হয় দশা, কারণ এই জিনিসটা দ্বারা একটা কণার অবস্থান আমি আইডেন্টিফাই করতে পারবো। দশা বা অবস্থান আইডেন্টিফাই করা যায় বিধায় এই পুরোটাকেই বলে দশা। সাইনের পর কজের পর যা থাকবে, যদি সাইন কজের পর মহাভারতও থাকে, ওই পুরোটাকে আমরা বলবো দশা। আর এই যে ডেল প্রত্যেকটার সাথে ডেল যে অ্যাড আছে, এই প্রত্যেকটা ডেলই হচ্ছে আদি দশা। কি দশা ভাইয়া? আদি দশা। সো আদি দশা কাকে বলে? বা দশা ধ্রুবক। আদি দশা বা দশা ধ্রুবক একই কথা। সো আদি দশা বা দশা ধ্রুবক। তো পরিচয়গুলো জেনেছো? পরিচয়গুলো ক্লিয়ার? পরিচয়গুলো ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা টপিক পড়িয়েছি, তার নাম হচ্ছে ডেল, আদি দশা। জিনিসটা বোঝাটা খুব জরুরি। সো আদি দশা না বুঝতে পারলে কিন্তু ঝামেলা আছে। এই যে ডেলের ব্যাপারটা না বুঝতে পারলে ঝামেলা আছে। তাহলে এবার দেখো একটা সৃজনশীল প্রশ্ন, যেটা তোমাদের বড় ভাই আপুদের গ্রুপে পড়ানোর পর তারা কিছু কিছু বলতেছে, ভাই এখানে কস কেন সাইন হইল না কেন, ব্যাপারটা বুঝো, খেয়াল করো। এবার তোমাদেরকে একটা চমৎকার জিনিস বুঝাই, ফিল পাবো ব্যাপারটা। তাহলে হচ্ছে আমাদের আদি দশা। তো বলছে একটা সৃজনশীল প্রশ্নে, তোমাদের টেস্ট পেপার খুলে এই টাইপের সৃজনশীল পাবা। একটা স্প্রিংকে আমরা টেনে কি করছি? লম্বা করছি। লম্বা করে আমরা ছেড়ে দিলাম, টেনে লম্বা করে আমরা ছেড়ে দিলাম। কতটুকু লম্বা করছো সেটা বলে দিবে। এটা মনে করো বলছে যে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলাম। তো বলছে 2 সেকেন্ড পরের বেগ কত? কি বলছে? 2 সেকেন্ড পর এর বেগ কত? আনুষঙ্গিক সবকিছু দেয়া আছে। এখন তুমি কি করবা? বেগ কেমনে বের করবো বলো? তো প্রথম কথা, যেহেতু 2 সেকেন্ড পর তো ভাই 2 সেকেন্ড পর, আচ্ছা কমেন্ট সেকশন আজাইরা কমেন্ট বাদ দাও প্লিজ। এখন বলো 2 সেকেন্ড পর বেগ বের করতে, তো তুমি বেগের সমীকরণ জানো। বেগের সমীকরণ কি? ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। তো তোমরা আমাকে বলো, এ তুমি মনে করো বিস্তার 5 সেন্টিমিটার, তুমি বসাইলা 0.05, ওমেগার মান মনে করো 2, তারপরে কস 2 ইন্টু টাইম কত? 2 সেকেন্ড। এইটা প্লাস ডেল কত হবে বলো? ডেল কত হবে? এখানে ডেলের মান কি শূন্য হবে না কি হবে বলো? ডেল সম্পর্কে কিন্তু কিছুই বলা নাই। এখানে ডেল কত হবে বলো? ডেল কি শূন্য বসাবো না ডেল কিছুই বসাবো না বলো তো দেখি? নাবিনা নূর আবারও ভুল করছে, বলছে ডেল শূন্য। নাবিনা নূর, তুমি বুঝো বস্তুটা কোত্থেকে রান শুরু হয়েছে। প্রসেনজিৎ চন্দ্র রয় সৌম্য বলছে শূন্য। ভেরি গুড ভাই। ডেল নিয়ে এত কনফিউজড কেন? জিনিসটা কোত্থেকে রান শুরু হয়েছে? বিস্তার থেকে। বিস্তার থেকে শুরু হলেই সে করেসপন্ডিং বৃত্তাকার গতির কোথায় আছে? চূড়ায়। চূড়ায় থাকা মানে কি? ডেলের মান কত? যারা শূন্য বলতেছো তারা কি খেয়ে শূন্য বললা সেটা আমি বুঝলাম না। তাহলে এটা হবে π/2, ডেলের মান হবে π/2। সো এবার যদি তুমি এটা ক্যালকুলেট করো তাহলে যেটা পাবা সেটাই হবে 2 সেকেন্ড পর কণাটির বেগ। এটা হবে আমাদের অ্যান্সার। বুঝছো? এবার খেয়াল করো, এবার স্টুডেন্ট মানে হচ্ছে এবার স্টুডেন্ট
কি প্রবলেম তুলছে জানো? তোমাদের প্রিয় 23 ব্যাচের ভাইয়া পুরা তারা বলতেছে যে ভাইয়া ভাইয়া, আমি বলছি কি ভাইয়া? কয় ভাইয়া গাইডে তো ভি সমান এ ওমেগা সাইন ওমেগাটে দিয়ে করছে, আপনি তো কজ ওমেগাটি দিয়ে করছেন ভাই, কিন্তু এটা দিয়ে করলে উত্তর আসে একটা, ওইটা দিয়ে করলে উত্তর আসে আরেকটা, তাহলে ভাইয়া কোনটা সঠিক? মজা দেখো, সে কি করছে সাইন দিয়ে, মানে গাইডে এইভাবে করছে। তো ভাইয়া আপনি লিখছেন কজ, গাইডের মধ্যে সাইন, তাহলে ভাইয়া আপনি কি ভুল করছেন কিনা? এখন দেখো তো এখানে এর মান 0.05 বসাও, ওমেগার মান কত বসাবো? 2 বসাবা, সাইন ওমেগার মান হচ্ছে 2 ইন্টু টাইম হচ্ছে 2 সেকেন্ড। দেখো তো এটা অ্যান্সার কত আসে? এইটার অ্যান্সারও কিন্তু ভাইয়া একই আসবে, কারণ এখানে কজ, এটা যদি থিটা চিন্তা করো, এটা যদি 90 চিন্তা করো, তাহলে এটা কিন্তু কজ 90 প্লাস থিটা ছিল, যেটা সাইন থিটাই বলা যায়। তো গাইডে তোমাকে তো আর গাইড আলাদা এত ঠেকা পড়ে নাই, তোমাকে বুঝাবে, সো গাইড আলাদা ডিরেক্ট এটা লিখে দিচ্ছে। বাট কজ 90 প্লাস থিটা মানে কি সাইন থিটা লেখা যায়, বুঝছো তো? সো আলটিমেটলি এখানে কিন্তু কজ 90 প্লাস মানে ওমেগা টি প্লাস পাই বাই 2 ছিল, গাইড আলাদা একটু চালাকি করে এইভাবে লিখছে। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাকে যদি এই ধরনের ইকুয়েশন দিয়ে থাকে তুমি কিন্তু ভয় পেও না, এটা কিন্তু আসল সমীকরণ না, এইটার ভিতর লুকিয়ে আছে আসল সমীকরণ। আসল সমীকরণ হচ্ছে বেগেরটা এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, এখানে সাইন আছে, তার মানে তুমি ধরে নিবা সাইন কেন হয়, কারণ কজ সামথিং প্লাস 90, তাহলে এটাকে স্ট্যান্ডার্ডে তুমি নিয়ে নিবা, এটাকে সাইন আছে, এটাকে কজ ওমেগা টি প্লাস 90 লিখবা, তাইলে তো একই জিনিস, তাহলে তো তোমার পরিচিত সমীকরণ বের হয়ে আসলো, বুঝছো তো? এটা কি ক্লিয়ার? এইটা কি ক্লিয়ার? তাহলে চলো এবার একটা চমৎকার জিনিস শিখবো, যেগুলো সাস্টে আসে নর্মালি। সাস্টে আমি আবারও বলি, সবাই একটু এই 3টা ফর্মুলা ঠাড়ায় মুখস্থ করো। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড বলতে এগুলোকে স্ট্যান্ডার্ড ধরেই আমরা অঙ্ক করব। সবাই বলো এক্স ইজ ইকুয়াল টু কি? সবাই বলো, বলো মুখে মুখে বলো, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ভি ইজ ইকুয়াল টু কি? এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, আর এ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এগুলো হচ্ছে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড সমীকরণ। এবার আমি তোমাকে বললাম, বলো তো প্রশ্নের উত্তর দাও তো, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি, আদি দশা কত? আদি দশা কত? সাস্টে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, দেখি কে কে পারো। এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি, এখানে আদি দশা কত বলো দেখি। তো প্রথম কথা আমাদের বুঝতে হবে যেই সমীকরণটা দেয়া আছে সেটা কি স্ট্যান্ডার্ড অর নট। তো ভাইয়া এক্স এর সমীকরণ হচ্ছে সাইন স্ট্যান্ডার্ড, বাট এটা তো কস, তার মানে আমরা এটাকে স্ট্যান্ডার্ডে রূপান্তর করব। আমরা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ কি জানি? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমাদের ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ। আমরা এই সরণের সমীকরণটাকে এই রূপে রূপান্তরিত করব। কেমনে করব ভাইয়া? সরণের সমীকরণে কে আছে? কজ আছে, কে আছে? কস, সেটাকে আমরা এই ফরম্যাটে নিব। তাহলে ফরম্যাট নিলে কি হবে? এ, আমি জোর করে সাইন যদি লিখি, এটাকে জোর করে সাইন যদি লিখি, তাহলে ওমেগা টি প্লাস পাই বাই 2 লিখতে হবে না বাবারা? লিখতে হবে নাকি হবে না? এবার তুলনা করলেই ডেলের মানটা চলে আসবে। সবাই জিরো বলছো গণহারে, এবং গণহারে ভুল করছো ভাই। আমি আবারও বলি, যেই সমীকরণ দেওয়া থাকবে সেটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে তারপর তুলনা করবা। এক্স এর স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এক্স এর স্ট্যান্ডার্ড ফরম্যাট কি এটা না? তো এই জিনিসটা যে আছে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে তুমি নাও, এই যে নিলাম সাইন ওমেগা টি, এটাকে যদি এটা যদি হয় থিটা, থিটার সাথে যদি আমরা 90 যোগ করি তাহলে তো সাইন, কারণ আমরা জানি কস 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, জানো না? তাহলে এখানে কস ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 লেখা যাবে। তো যারা যারা জিরো বলছো গণহারে তারা সবাই বাস, তারা এখনো কিছুই বুঝো নাই। তাহলে চলো আরো কিছু অঙ্ক দিই, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই নাও দুইটা সমীকরণ, x ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, আর এটা হচ্ছে x1, আর x2 সমান এ সাইন এ
cos ওমেগা টি। এটা হচ্ছে দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণের দশা পার্থক্য কত? এদের দশা পার্থক্য কত? দশা পার্থক্য মানে এই দুইটা জিনিসের বিয়োগফল। সাইন এবং কজের পর যা থাকে পুরোটাই দশা, তো এই দুইটার বিয়োগফল কত, এটাই দশার পার্থক্য। মানে তোমরা দশা শিখছো না, সাইন এবং কজের পর যে অংশটুকু সেটাই হচ্ছে দশা। এই দশার পার্থক্য মানে দশা থেকে দশা বিয়োগ দিব। তো বলো এখানে দশার পার্থক্য কত? ভাই সাইন 90 প্লাস ওমেগা টি, তাহলে সাইন না থাকলে কজ হবে। কি বললা তুমি এসব? আমি যেটা বলি সেটা দেখো। এই দুইটার মধ্যে দশার পার্থক্য কত বলো? একজন বলছে 0, একজন বলছে π/2, একজন বলছে 0। সো চলো দেখি। প্রথম কথা, আমাদের এক্স এর সমীকরণ স্ট্যান্ডার্ড কি সেটা বলতে হবে। ভাই তোরা স্ট্যান্ডার্ড মানে বুঝোস, যেটার সাথে আমরা তুলনা করি। স্ট্যান্ডার্ড মানে কি? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তো দেখো তো এইটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে? এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, স্ট্যান্ডার্ড আছে, বাট নিচেরটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে? তো এটার সাথে এটা যখন তুলনা করবা তখন অবশ্যই এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তাহলে x2 কে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিলে a sin ওমেগা টি প্লাস π/2, x2 সমান এটা লেখা যাবে না? এবার দেখো তো এটার মধ্যেও সাইন, এটার মধ্যেও সাইন, এবার তুলনা করা যাবে। তো বলো এটার সাথে এটার কোনো দশার পার্থক্য আছে? দশা পার্থক্য দপা, এটা ওমেগা টি প্লাস π/2, এই দশা থেকে এটা বিয়োগ দিব, মাইনাস ওমেগা টি মাইনাস π/2 ইজ ইকুয়াল টু 0। কোনো দশা পার্থক্য নাই। এটা কি বুঝছো? এটা কি বুঝছো ভাই? যারা যারা π/2 বলছো তাদেরকে আর কি কিছু করার নেই। এবার দেখো আরো একটা অঙ্ক দিয়ে দেখি এটা কে কে পারে। এটা পারলেই বুঝবো যে না ঠিক আছে আমার শেখানো সার্থক হয়েছে। আবার দেখো x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস π/4 প্লাস π/2, আর এটা হচ্ছে x1, x2 সমান a cos ওমেগা টি প্লাস π/2। এদের মধ্যে দশার পার্থক্য, দশা পার্থক্য। তো ভাই দশা পার্থক্য কি? প্রথম কথা, এই জিনিসটাকে আমরা স্ট্যান্ডার্ডে রূপান্তর দিব। যেহেতু কজ আছে তাহলে x2 সমান a sin ওমেগা টি প্লাস π/2 প্লাস π/2, তাই না ভাই? তাহলে এটার আদি দশা কোনটা? ওমেগা টি এর সাথে যতটুকু অ্যাড থাকবে পুরোটাই আদি দশা। তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের আদি দশা ডেল, এই পুরোটাই হচ্ছে আমাদের আদি দশা ডেল। তাহলে দশার পার্থক্য ওমেগা টি বিয়োগ করলে তো শূন্যই, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে π/4 প্লাস π/2 থেকে মানে এই অংশটুকু থেকে বিয়োগ হবে মাইনাস π/2 মাইনাস π/2, π/2 কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস π/4 মাইনাস π/2। তাহলে 4 হচ্ছে লসাগু, পাই মাইনাস 2π পাই সরি 4 আর 2 লসাগু 4 পাই মাইনাস 2π, তাহলে মাইনাস π/4। এই হচ্ছে দশার পার্থক্য। যারা যারা π/2 বলতেছো, π/2 কেন হবে? π/4 মাইনাস π/4, π/4 বা শুধু π/4 দিলেও হয়, বা শুধু π/4 দিলেও হবে, একই কথা। শুধু মাইনাস π/4 বা π/4, ঠিক আছে? কি পারবো আমরা? ভাই এর চেয়ে সহজ কিছু নাই। যেটা কজে আছে সেটাকে আমরা সাইনে কনভার্ট করব। সাইনের ওমেগা টি এর সাথে যতটুকু যুক্ত আছে, দেখো যদি ওমেগা টি এর সাথে এক্স ওয়াই জেড যুক্ত থাকতো, এটাই হতো আদি দশা ডেল, বুঝছো? এটাই হতো আদি দশা। যে কটা অঙ্ক করাইছি এখান থেকে, এই কটা পারলে আশা করি আর কিছু লাগবে না। এরপর খেয়াল করো, চলো এরপর দেখো কৌণিক কম্পাঙ্ক। সো আমরা কৌণিক কম্পাঙ্কের ব্যাপারটা ক্লিয়ার হই। কৌণিক কম্পাঙ্ক কি জিনিস? x ইজ ইকুয়াল টু
এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তারপরে ভি সমান বারবার সমীকরণ লিখতেছি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। যদি বেগের সমীকরণ আসে তাহলে এটার সাথে তুলনা করবা, আর যদি ত্বরণের সমীকরণ আসে তাহলে এইটার সাথে তুলনা করবা, ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এবার আমি তোমাকে বললাম যে এখানে কৌণিক কম্পাঙ্ক কোনটা, তুমি খুব সুন্দর করে উত্তর দিবা ভাইয়া ওমেগা ওমেগা ওমেগা। তো ওমেগা কার সামনে আছে? প্রত্যেক ক্ষেত্রে দেখো ওমেগা টাইমের সামনে আছে। কার সামনে? টাইমের সামনে। তাহলে মনে রাখতে হবে সমীকরণের টি এর সহগই হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক এটাকেই বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে। আর ওমেগা টি এর সাথে যেগুলো অ্যাড আছে, ওমেগা টি এর সাথে যা অ্যাড থাকবে এই পুরোটাকেই বলা হচ্ছে আদি দশা। আমি আদি দশার ব্যাপারটা বারবার ক্লিয়ার করতেছি। ওমেগা টি এর সাথে যেটা অ্যাড থাকবে সেটা হচ্ছে আদি দশা, আর টাইমের যে সহগ সেটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। ওকে, তো চলো এবার আমরা কিছু ম্যাথ করি, তাহলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যেই ম্যাথগুলো আমি করাইছি সেই ম্যাথগুলো একটু কাইন্ডলি দেখবা, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেন, চলো এই কোয়েশ্চেনটা সলভ করি। এই কোয়েশ্চেনটা অনেক কিছু ক্লিয়ার করে দিবে, ভালো করে শুনবা। সরল ছন্দের স্পন্দনতে কণার সমীকরণ বলে দিছে, মানে এক্স এর জায়গায় ওয়াই দিছে, সমস্যা নাই। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, তুমি এটাকে এক্স হিসেবে কল্পনা করে নিতে পারো, এক্স এর জায়গায় ওয়াই দিলেও সমস্যা নাই। 10 sin ওমেগা টি প্লাস ডেল। পর্যায়কাল কত? 30 সেকেন্ড। এবং আদি সরণ 0.05 মিটার। এটা কিন্তু আদি সরণ মানে কি? টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডের সরণ। আমি আগেই বলেছি যেই জিনিসগুলো আদি বজ্জাতের কাদি, সেই জিনিসগুলো হচ্ছে 0 সেকেন্ডের। তাহলে আদি সরণ মানে সে 0 সেকেন্ডেই সইরা আছে। কণাটির কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে প্রথম প্রশ্ন, কণাটির কৌণিক কম্পাঙ্ক। ক উত্তর, কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা। তাহলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, লাস্ট ক্লাসে শিখাইছিলাম তাই না? ওমেগা সমান 2π/t, শিখাই নেই মনে হয়। ওমেগা সমান যে 2π/t শিখাইছিলাম, খেয়াল করো। ওমেগা আসলে কি? এইখান থেকে ঘুরে এখানে আসবে, হ্যাঁ লাস্ট ক্লাসে শিখাইছিলাম। তার যে কৌণিক বেগ এটা হচ্ছে ওমেগা, এটাকে কৌণিক কম্পাঙ্কও বলে। সো এখান থেকে ঘুরে এখানে আসতে টাইম লাগে কত? পর্যায়কাল। তাহলে ওমেগা সমান সমান আমরা কি লিখতে পারি? টোটাল কত পথ? 2π রেডিয়ান পথ। তাহলে 2π ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ওমেগার ফর্মুলা, 2π/t। ওমেগা সমান 2π/t। তাহলে ভাই এখানে ওমেগা সমান 2π/t লিখলে ওমেগার 2π এর মান কত? 2π। আর টাইমের মান কত ভাইয়া? টাইমের মান হচ্ছে 30 সেকেন্ড পর্যায়কাল। তো অ্যান্সার হবে π/15 রেডিয়ান পার সেকেন্ড। এখানে কিন্তু কোনো ডিগ্রির খেলা নাই, ডিগ্রি থাকলে অবশ্যই রেডিয়ানে নিয়ে যেতে হবে। খ নম্বর উত্তর, π/15 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে খেয়াল করো, এটা লাস্ট ক্লাসে শিখাইছি, যারা না ভাই বলছো তারা লাস্ট ক্লাসে দেখে এসো। এরপর খ নাম্বার বলছে আদি দশা নির্ণয় করো। ক্ষয়ের উত্তরে কি চাইছে ভাই? এটা ভালো করে খেয়াল করবা, আদি দশা এটা কত। তো আমাকে বলো 0 সেকেন্ডের সরণ দিছে না? তাহলে আমরা জানি উই নো আমরা কি জানি বাবা, ব্রাদার অ্যান্ড সিস্টার? আমরা জানি যখন সময় ইজ ইকুয়াল টু 0 তখন সরণ ইজ ইকুয়াল টু 0.05। এটা জানো না কি জানো না? আর তখন আমাদের আদি দশাটা কত এটাই তো বের করতে হবে। সময় 0, এক্স এর মান 0.05, আদি দশা কত? আমরা জানি এক্স এর সমীকরণ কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তো ভাইয়া এক্স এর মান আমরা বসাবো 0.05 মিটার। এটা কত সেকেন্ড সময়? 0 সেকেন্ড সময়। এ কত? এর মান জানো, এখানে বিস্তার, এই যে বিস্তারটা দেয়াই আছে 10। সাইন ওমেগা টি এর মানটা আমরা রাখলাম প্লাস ডেলের মান বের করতে হবে। বলো টি এর মান কত বসাবো? বলো, তোমরাই বলে দাও টি এর মানটা আমরা এখানে কত বসাবো? ওলামাইন বলে দাও টি এর মানটা আমরা এখানে কত বসাবো? বলো, এখানে টাইমের মানটা আমরা কত বসাবো সেটাই বলো। টাইমের মানটা কত বসাবো? সাইফুল ইসলাম আকাশ সঠিক উত্তর দিছো 0। কারণ ভাইয়া ভালো করে বোঝো, এই কথাটা ভালো মতো বুঝবা। এই এক্স হচ্ছে সরণ, যে কোনো সময়ের সরণ। তুমি এই সরণের জায়গায় এটা বসাইছো, তাহলে এটা কত সময়ের সরণ বলো তোমরা? যেহেতু এটা বলে দিছে আদি সরণ, তার মানে এটার সাথে সাথে সময়ও দিয়ে দিছে কত? 0 সেকেন্ড। যদি বলে আদি বেগ, তার মানে বুঝতে হবে সময় অলরেডি দিয়ে দিছে 0 সেকেন্ডের বেগ। তাহলে এই যে সরণটা এটা হচ্ছে 0 সেকেন্ডে হয়। তাহলে ওমেগা 0 সাইন ডেল, তাহলে এখানে হবে সাইন ডেল ইজ ইকুয়াল টু 0.05/10
সুতরাং ডেলের মান আসবে সাইন ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 10 কত আসবে, এটাই হচ্ছে আমাদের আদি দশা সাইন ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 10, তাহলে আমরা পাবো 0.286 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একটা কথা বলি তোমাদেরকে, যখন তুমি ডিগ্রিতে অ্যান্সার বের করবে অ্যান্সার রাইট, বাট সমীকরণে যখন ডেলের মান বসাবা তখন রেডিয়ানে বসাইতে হবে। এখানে যদি 0.286 ডিগ্রি বসাও তাহলে কাটা। সমীকরণে যখন তুমি ডেলের মানটা বসাবা, সাপোজ তোমাকে বললো ডেল 30 ডিগ্রি, তাহলে অবশ্যই ডেলের মান কত বসাবা, π/6। ওকে, সমীকরণে যখন তুমি ডেলের মান বসাবা তখন এইটা বসাইলে কাটা। যখন তুমি সিঙ্গেল অ্যান্সার বের করতেছো ওকে দ্যাটস ওকে, বাট যখন সমীকরণে ডেলের মান বসাবা তখন রেডিয়ানে বসাইতে হবে, নাহলে কাটা। হ্যাঁ, ওকে। সো আমরা এখন আরেকটু সুন্দর একটা ম্যাথ করি, চলো। এগুলো মজা বাবা, অনেক টেস্টি আছে ম্যাথগুলো, ইয়াম্মি। চলো, এটা খুব সুন্দর প্রশ্ন। রেডি? একটি বস্তুকণা সরল সন্ধিতে স্পন্দনে দুলছে, যার গতির সমীকরণ বলছে 10 cos 6πt প্লাস π/3। তোমরা যে গতির সমীকরণটা দিছে কিন্তু এক্স এর সমীকরণ, তাই না? তাহলে এক্স এর সমীকরণ তো cos হয় না, হয় না, তাহলে এটাকে সাইনে নিতে হবে। 3 সেকেন্ড সময় পরে সরণ বেগ ত্বরণ বের করো। কয় সেকেন্ড সময় পরে? 3 সেকেন্ড পরে সরণ কত, বেগ কত, ত্বরণ কত? ভাই এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া যেই সমীকরণটা দিয়েছে সেটা তো স্ট্যান্ডার্ড না, তাহলে আমরা কি এটা কি স্ট্যান্ডার্ডে রূপান্তর করব? তুমি কি এখানে কোনো তুলনা করতেছো? তুমি কি এখানে আদি দশা বের করতেছো? করতেছো না। তুমি যদি তুলনা করতা, আদি দশা বের করতা, তখন তোমার এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ডে নেওয়ার দরকার ছিল। বাট এখন স্ট্যান্ডার্ডে নিলেও চলে, না নিলেও চলে, কোনো সমস্যা নাই। তো তোমার খুশি, আমি স্ট্যান্ডার্ডে নিতে পারি। চলো আমরা স্ট্যান্ডার্ডে নিয়েও করি, একই অ্যান্সার আসবে। এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 10 সাইন জাস্ট π/2 যোগ করে দিতে হবে 6πt প্লাস π/3 প্লাস π/2। এটাই তো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, π/2 যোগ করে দিলাম। এই সমীকরণ থেকে আমাদের বের করতে হবে বস্তুটির সরণ কত, কয় সেকেন্ডে, 3 সেকেন্ডে। তো সরণের সমীকরণ আমরা পাইলাম 10 সাইন ওমেগার মান কত, 6π, টাইমের মান কত, 3 সেকেন্ড, আর π/3 প্লাস π/2। ক্যালকুলেটর চাপবা, 3 সেকেন্ড পর সরণের মানটা চলে আসবে। তো ক্যালকুলেটর চাপে আমাকে উত্তরটা দাও তো দেখি। ভাই তুমি এটাকে সাইনে নিয়ে করছো নাকি কজে নিয়ে করছো এটা কোনো ম্যাটার না, কারণ একই অ্যান্সার আসবে। এটা তো তুমি তুলনা করতেছো না, যখন তুমি একটা আরেকটার সাথে তুলনা করতা তখন আমার স্ট্যান্ডার্ডে নিতে হইতো। তো সাইনে নিয়ে করতেছি, কোনো সমস্যা নেই। তুমি কজে থাকলেও তুমি যদি এটা এইভাবে করতে, এক্স ইজ ইকুয়াল টু 10 cos 6π, টাইমের মান কত, 3 সেকেন্ড, প্লাস কত, π/3, একই অ্যান্সার আসবে। দেখো তুমি দুইটা ক্যালকুলেটর চেপে দেখো, একই অ্যান্সার আসবে 10। আচ্ছা ফার্স্টে কীভাবে করবা, 6π মানে 18π প্লাস π/3 কত হয়, এটা 10 cos, এটা যদি করো 3 হচ্ছে লসাগু, 3 18 কত, 3 6 18, 18 ইন্টু 3 54, 54 পাই প্লাস পাই মানে 55 পাই, তাই না? 55 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 3 কজ ইনভার্স, কজ অ্যান্সার 0.538 ইন্টু 10। অ্যান্সার কত আসে সবার? দেখো তো সবার এটা আসে না, 5.36 মিটার। সবার কি এটা আসে 4.54 কেন? এই তো 55 ইন্টু 55 cos অ্যান্সার। আচ্ছা 55 পাই ভাগ 3, এটা নিতে হবে cos 0.53 ইন্টু 10, বলো 5.35ই আসে, 5.36ই আসে, 5.36। তো উপরেরটাও একই নিচেরটাও একই আসে। আমি তোমাকে দুইটা দিয়েই করায় বুঝাইলাম যে তুমি যেটাই করো অ্যান্সার কিন্তু একই আসবে, 5.36 মিটার আসবে। হ্যাঁ, সো এবার বলো তোমরা কোনটা দিয়ে বাকিটুকু করতে চাও। আমরা সরণ বের করে ফেলছি, এবার বেগ ত্বরণ বের করব। তো চলো বেগ বের করি। তো বেগ বের করার জন্য আমরা জানি
সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, তাই না? তো আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েশন করি আমরা বেগ পাবো। আমরা লাস্ট ক্লাসে ডিফারেন্সিয়েশন শিখাইছি। তো আমরা সরণের সমীকরণ কোনটা নিতে যাচ্ছি? বড়টা নিতে ভাল লাগতেছে না, তাই বড়টা বাদ দিলাম। একই যেহেতু রেজাল্ট আসে, আমরা এইটাই সরণের সমীকরণ হিসেবে নিই। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবো। dx বাই ডিটি করলে কি পাবো? বেগ পাবো। তো ডি বাই ডিটি আমরা লাস্ট ক্লাসে বলছি টাইমের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। তাহলে ফার্স্ট অফ অল এর ডিফারেন্সিয়েশন করলো 10 cos 6 পাই টি প্লাস পাই বাই 3। তো ভাইয়া 10 বাহিরে চলে আসবে। আগেই বলেছিলাম cos থিটা ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন থিটা। তাহলে cos থিটা ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন থিটা। থিটা কত? থিটা হচ্ছে 6 পাই টি প্লাস পাই বাই 3। এবার তুমি যাকে ডিফারেন্সিয়েশন করেছো সে কি থিটা ছিল না 6 পাই টি প্লাস পাই বাই 3 ছিল? সে ছিল 6 পাই টি প্লাস পাই বাই 3। সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি যদি এই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করো পাই বাই 3, এটা ডিফারেন্সিয়েশন হয় 0 যেহেতু এটা কনস্ট্যান্ট। আর 6 পাই টি এর মধ্যে টি লুকায়িত আছে, মানে জিনিসটা এরকম ডি বাই ডিটি 6 পাই টি প্লাস পাই বাই 3। তো মনে রাখবার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0। তো এই ধ্রুবকটা যেহেতু যোগ আকারে আছে এটা ডিফারেন্সিয়েশন 0। আর 6 পাই টি এর মধ্যে টি আছে, টি কাটা চলে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 6 পাই। তাহলে আলটিমেটলি এটা আসবে মাইনাসটা বাইরে নিয়ে আসলে 10 ইন্টু 6 পাইটা বাইরে নিয়ে আসলাম সাইন 6 পাই টি প্লাস পাই বাই 3। এই হচ্ছে আমাদের বেগের সমীকরণ। এই বেগের সমীকরণে আমরা জাস্ট টাইমের মান বসাইলেই 3 সেকেন্ড পর বেগটা পেয়ে যাব। এটা কি বুঝছো ভাই? এখানে এক্স কি বোঝায়? এক্স কি বোঝায় এতদিন পর যদি আইসা বলো স্বপন দাস এক্স কি বোঝায়, তাহলে তো হবে না। এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। গত ক্লাসটা দেখে আসো, তোমাদেরকে তো প্রতিদিন প্রতি ক্লাস আমি রিপিট করতে পারবো না ভাইয়ারা। এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, আর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। এই ডিফারেন্সিয়েশন গত ক্লাসেও ধরে ধরে শিখাইছি। কজের ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে মাইনাস সাইন। এবার যাকে তুমি থিটা ধরেছো সেটা তো অ্যাকচুয়ালি থিটা নয়, এই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। তো পাই বাই 3 ডিফারেন্সিয়েশন হয় 0, আর 6 পাই টি এর ডিফারেন্সিয়েশন হয় টি কাটা, তাহলে 6 পাই বাইরে চলে আসবে। তো এবার এখানে টাইমের মান বসালে তুমি 3 সেকেন্ডে বেগ পেয়ে যাবা। তাহলে 3 সেকেন্ডে বেগ কত হবে? মাইনাস 60 পাই সাইন 6 পাইয়ের পাই, টাইমের মান হচ্ছে 3 প্লাস পাই বাই 3। এখানে টাইমের মান 3 বসিয়ে 3 6 18 3 18 54 মানে 55 পাই সাইন 55 পাই বাই 3। এটার সাথে আমরা গুণ দিব মাইনাস 60 ইন্টু 3.14 159। তাহলে বেগের মান আসবে 159.06 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান। তো বেগের মানটা আমরা মাইনাস দিব না, কারণ বেগের মান তো নেগেটিভ হয় না, তো মাইনাস না দিলেও চলবে। 159.06 মিটার পার সেকেন্ড। মাইনাস দিও না, হ্যাঁ। বেগের মান যেহেতু নেগেটিভ হয় না, এখানে লিখে দিবা বেগের মান যেহেতু নেগেটিভ হয় না তাই মাইনাস দিচ্ছি না। 159.06 সবার কি আসছে? এবার বেগকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? ত্বরণ পাবা। এটাই, এই যে বেগের যে সমীকরণটা পাইলা, আমি একটু লাল কালার দিয়ে দেখাই। এই যে বেগের যে সমীকরণটা পাইলা, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা? ত্বরণ পাবা। ভাই একই জিনিস ভাই, নতুন কিছুই না। এই জিনিসটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা? ত্বরণ পাবা। আমি উপরের একটা সমীকরণ মুছে দিচ্ছি, আশা করি এটা তোমরা তুলছো। তো বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, এটা গত ক্লাসে পড়াইছি। যদি মনে না থাকে তাহলে মনে করে নিয়ে আসো, যাও। গত ক্লাসে পড়ানো হয়েছে বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, অর্থাৎ ত্বরণ যেহেতু বের করতে বলছে তাহলে এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি। তো বলো ডি বাই ডিটি বেগের মান, বেগের সমীকরণটা কি? বেগের আমার মতো বলদামি করো না, বেগের মানকে ডিফারেন্সিয়েশন করে দিও না। মানের কিন্তু ডিফারেন্সিয়েশন হয় না, সমীকরণের ডিফারেন্সিয়েশন হয়। এই যে সমীকরণ, কত সমীকরণ হচ্ছে -60 পাই সাইন 6 পাই টি প্লাস পাই বাই 3। এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। তো এখানে যদি এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, -60 পাইটা বাইরে চলে আসবে।
সাইন থিটা, এটা ডিফারেন্সিয়েশন করলে হয় কস থিটা। কস থিটা, থিটা কত 6 পাই টি প্লাস পাই বাই 3। সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে কস থিটা। এবার তুমি যেটাকে থিটা ধরেছো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন, আমি আর এটা আবার করতেছি না, এটা আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 6 পাই। কত আসবে 6 পাই, কারণ এইটাকে তুমি যতবারই ডিফারেন্সিয়েশন করো 6 পাই। এই যে আলাদা করে দেখাই, ডি বাই ডিটি 6 পাই টি প্লাস পাই বাই 3। তো এটা কেমন হবে, ডি বাই ডিটি 6 পাই টি যেহেতু যোগ প্লাস ডি বাই ডিটি পাই বাই 3। তো যেহেতু এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। আর 6 পাই টি, 6 পাই বাইরে, ডিটি বাই ডিটি মানে 6 পাই, মানে এই জিনিসকে তুমি যতবারই ডিফারেন্সিয়েশন করো পাবো 6 পাই। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো কত 6 পাই। তো এই 6 পাই আবার এটার সাথে গুণ হয়ে যাবে, 6 6 36 মানে 360 পাই কস 6 পাই টি প্লাস পাই বাই 3। এটা হচ্ছে কার সমীকরণ, ত্বরণের সমীকরণ। এবার এখানে টাইমের মান 3 সেকেন্ড বসাইলে তুমি 3 সেকেন্ডের ত্বরণ পেয়ে যাবা। তাহলে কত পাচ্ছ, 55 পাই বাই 3 কস অ্যান্সার ইন্টু 360 ইন্টু 3.14 605। তাহলে ত্বরণের মান পাচ্ছ মাইনাস 605.767 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সরণ বেগ এবং ত্বরণের ফর্মুলা, মানে মান পেয়ে গেছি। হ্যাঁ, সাইনেরটায় 8.58 আসে, মানে সবার সমান আছে, তোমার 8.58 করে। আচ্ছা, সাইনেরটা 5.36 মিটার হয় না তো, সাইনেরটা 8.58 কেমনে আসে? বোকার মতো কথা বলো কেন? সাইনেরটা এক্সট্রা খালি পাই বাই 2 অ্যাড করছো ভাই, আর তো কিছু অ্যাড করো নাই। তাহলে কেন হবে কস 55 পাই ভাগ 3 প্লাস পাই ভাগ 2, এটার সাথে সাইন, এটার সাথে 10। ধরো পাই ভাগ 3 প্লাস পাই প্লাস 18 সাইন এক সেকেন্ড। আচ্ছা, যাই হোক, আমাদের ত্বরণের মান আসবে মাইনাস 605.767 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, একজন বলছো ভাই সাইনেরটা 8.58 আসে কেন? একই না সমীকরণ। আচ্ছা, একটু দেখি সাইনেরটা 8.58 কেন আসবে, একটু দেখি। আচ্ছা, আমরা কি এতটুকু পারবো? এরপরে সাইনেরটা যাচ্ছি, আমি সাইন দিয়ে করতেছি, দেখো সাইন দিয়ে একই রেজাল্ট আসবে কিনা সেটা আমরা দেখতেছি। সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ, ত্বরণ চাইলে ডিফারেন্স, ত্বরণ থেকে বেগ, বেগ থেকে সরণ, মানে উল্টোটা চাইলে ইন্টিগ্রেশন, রাইট? আচ্ছা দেখি, একজন বলছে ভাইয়া সাইনেরটা সবগুলো মান নিলে তারপর 145 আসে। ওকে, সো একজন বলছে 606.7007 আসছে কি জন্য? খেয়াল করো তোমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, আমার ক্যালকুলেশনও ভুল হয়ে যেতে পারে। ওকে, তো আমরা যেটা করব যে আমরা কি করলাম, এই অঙ্কটা কিন্তু চুয়েট আসছে ভাইয়া। কিভাবে কি, সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, বেগ। বেগকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ত্বরণ। এই হচ্ছে আমাদের কাজ। তো এখন অনেকে বলতেছে ভাই সাইনেরটাই x ইজিক্যাল টু আমাদের ছিল 10 cos 6 পাই টি। এই অঙ্কটা দেখি সাইন দিয়ে মিলে কিনা, 6 পাই টি প্লাস পাই বাই 3। আর যদি সাইনে নিতে চাই এটাকে, এটা ছিল আমাদের সমীকরণ, তাই না? আমি বলছিলাম এটাকে তুমি যদি
ইয়াতে নিয়ে যাও, সাইনে নিয়ে যাও, তাইলে অঙ্ক মিলবে, তাই না ভাইয়ারা? তো খেয়াল করো, এটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি, সাইন এটা যদি হয় ওমেগা পাই বাই 3 ওমেগা টি প্লাস ডেল, তাহলে হচ্ছে 10 যদি সাইন নেই 6 পাই টি প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 2, এটাই তো নাকি? এইটা মানে কি উপরেরটা না? সাইন 90 প্লাস থিটা সমান কস থিটা, এটা মানেই তো উপরেরটা, তাহলে অ্যান্সার তো একই আসার কথা। অ্যান্সার কেন একই আসে না? দেখি তো অ্যান্সার একই আসে কিনা। 10 সাইন 6 পাই টি মানে হচ্ছে টি এর মান 3 সেকেন্ড, মানে 18 পাই প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 2। যদি লসাগু করো, 3 দুগুণে 6 হচ্ছে লসাগু, 6 18 কত হয়? 6 ইন্টু 18, 6 ইন্টু 18 108, তাহলে 108 পাই প্লাস পাই প্লাস পাই, তাই না? এরকমই তো আসে। 3 সরি প্লাস পাই না, 118 পাই প্লাস 3 দুগুণে 6 2 পাই প্লাস 3 পাই, তাহলে কত আসতেছে? 3 আর 2 5, 105, 5টা পাই আর 108 কত হয়? 113 পাই। 5 আর 108 113 পাই, 113 পাইকে আমরা 6 দ্বারা ভাগ করব। এই জিনিসটা আবার সাইন করতে হবে, সাইন 0.5858 ইন্টু 10 5.85, তাহলে এটা অ্যান্সার আসছে হচ্ছে 8.586 মিটার। তাহলে আমাদের সাইন, এটা হচ্ছে কস দিয়ে করলাম, আর কস দিয়ে করলে কত আসে দেখি তো। কস দিয়ে করলে হচ্ছে, যদি লসাগু হয় 3, 10 কস, এটা লসাগু যদি হয় 3, 3 6 18 পাই প্লাস পাই, তাই না? কস 18 পাই, 3 6 18, 18 পাই প্লাস পাই 19 পাই, 19 পাই ভাগ 3, কিরে 18 পাই 3 6 18, 18 পাই প্লাস পাই মানে 19 পাই, 19 পাই ভাগ 3 cos 19 পাই বাই 3 ইন্টু 10 9.4। আচ্ছা, আমাদের এর আগের অঙ্কে এখানে 5.86 কি আসছিল? 10 cos 6, আচ্ছা cos 6 পাই মানে 18 পাই, ও শিট সরি, এখানে টাইমের মান তো আমরা বসাবো 3, সরি 1 মিনিট একটু দাঁড়াও, আমি অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করি। টাইমের মান 3, 3 6 18 পাই প্লাস পাই বাই 3, এটা ক্যালকুলেশন করলে হবে 3 3 18 কত হয়? 54, 3 18 কত? 3 ইন্টু 18 54, 54 পাই প্লাস পাই মানে 55 পাই, তাহলে 55 পাই ভাগ 3 cos অ্যান্সার ইন্টু 10 5.35 মিটার। দুইটা ভিন্ন অ্যান্সার কেন আসতেছে? একই তো আসার কথা, তাই না? সাইন 90 সাইন থিটা কোথায় কি হয়েছে বলতে পারবা কেউ? সাইন 90 প্লাস থিটা, এই জিনিস কি মিথ্যা হয়ে যাবে? ইজিক্যাল টু কস থিটা, এটাই তো। ইজ ইট রাইট অর রং? তো রাইট হলে তো এটাও রাইট হওয়া উচিত। দেখি তো কমেন্ট সেকশনে। টি গেল কই? আচ্ছা টি তো বসাইছি 3 6 18, 3 6 18 ভাইয়া কজে, এটাই তো কজে কেন একই ভিন্ন আসবে? কজে তো একই আসার কথা, কারণ এই জিনিস আর এই জিনিস তো সেম। ভাইয়া কজে 5.36 মিটার আসে, রাইট। কজে 5.36 মিটার আর সাইনে আসে হচ্ছে তোমার কত? সাইন আসে হচ্ছে 8.586 মিটার। এটাই তো কাহিনীটা বুঝতেছি না। কেউ কি বলতে পারো?
ও একজন বলছে -360 পাই স্কোয়ার হবে, রাইট। এখানে হচ্ছে -360 পাই স্কোয়ার হবে, এরপর ক্যালকুলেশন করতে হবে। আমি একটু ক্যালকুলেশনে ভুল করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, এটার এক্সপ্লেনেশন ইনশাল্লাহ, হ্যাঁ কিছু মিস্টেক আছে মনে হচ্ছে আমারও, কারণ এই জিনিস সমান হইতে হবে। এক সেকেন্ড, আমি যে বইটা থেকে অঙ্কটা তুলছি সেই বইয়ে সঠিক আছে কিনা। দাঁড়াও 1 মিনিট, কিছু মিস্টেক আছে মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে। মিস্টেক যদি এই সময়টা খেয়ে দেয় তাহলে তো সমস্যা। এক সেকেন্ড, জাস্ট আমাকে 1 সেকেন্ড সময় দাও। এই জিনিসটা তো সমাধানে আসতে হবে, তাই না? সবাই একটু ওয়েট করো, জাস্ট 1 সেকেন্ড। আমি একটু অঙ্কটা দেখি যে অঙ্কটায় কোনো ডাটা ভুল আছে কিনা, কারণ এই জিনিস তো কোনো ভুল হওয়ার কথা না। যেখান থেকে আমি অঙ্কটা তুলেছি সেখানে কোনো সমস্যা আছে কিনা একটু দেখি। ওকে, cos দিয়ে বলে কত হয়? আচ্ছা, তো এখানে যাই হোক, সবাই ভাগো নাই। তো এটা কেন হচ্ছে, এই রিজনটা ইনশাআল্লাহ অঙ্কটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তো এই অঙ্কটার রিজন আমি ইনশাআল্লাহ আইডেন্টিফাই করে নেক্সট ক্লাসে জানাই দেবো, কিংবা একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আপাতত এই অঙ্কটা একটু বাইরে রাখো, এই অঙ্কটা একটু স্কিপ করি। হ্যাঁ, ওকে। তো এই অঙ্কটা একটু স্কিপ করি। আর এরপরে এই অঙ্কটা আসছে, এই অঙ্কটা আমরা এখনো পড়াইনি, এটা থিওরি। সেটা থিওরি আমরা পরে পড়াবো। সো আমরা একটু পড়াশোনায় ফিরে আসি। এখন আমরা কিছু আরো চমৎকার অঙ্ক করব। সেই চমৎকার অঙ্কগুলো হচ্ছে একটু স্পেশাল অঙ্ক, যারা একটু স্পেশাল মানে বুয়েটের প্রিপারেশন নিবা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই থিওরি থেকে স্পেশাল ম্যাথ, স্পেশাল ম্যাথ, স্পেশাল ম্যাথ হচ্ছে, রেডি? সবাই একটু ফিরে আসো স্পেশাল ম্যাথে। ভাইয়া কমেন্টটা পড়েন। ভাইয়া টি এর মান বসান নাই, আমার -4.463 আছে দুইটাতেই। না না, হ্যাঁ একজন ভাইয়া টি এর মান বসান নাই, টি এর মান তো বসাইছিলাম। আচ্ছা যাই হোক, আমি একটু দেখে আপাতত এটা নিয়ে মাথা না না ঘামাই। একটা জিনিস নিয়ে মাথা ঘামাতে থাকলে খুব খুব ঝামেলা হতে থাকে। হ্যাঁ, সো ভাইয়ারা তোমাদের জন্য কিছু স্পেশাল ম্যাথ রেডি। প্রথম স্পেশাল ম্যাথটা হচ্ছে, তোমাকে যদি আমি বলি এই সমীকরণ থেকে x = 10 sin 6 পাই টি প্লাস π/3, এইখান থেকে তুমি বিস্তার, তারপর হচ্ছে আদি দশা, কৌণিক কম্পাঙ্ক বের করো। তুমি কি বের করতে পারবা? কৌণিক কম্পাঙ্ক, রৈখিক কম্পাঙ্ক বের করতে পারবা? বের করতে পারলে কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া পারবো।
এগুলো বারোটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আফসানা অন্তরা বলছে সাইনেও 5 আসে, 5 আসতে হবে অ্যান্সার হতে। আচ্ছা আফসানা অন্তরা তুমি, আপু সঠিক আছে, অ্যান্সার হচ্ছে 5 আসবে। আফসানা অন্তরা, আফসানা অন্তরা, অন্তরা নাকি সাইনেও 5 বের করছে, অ্যান্সার হবে 5। এটা তোমরা মিলাবা, দেখবা কোনোভাবে মিলে কিনা। আমার মাথা চুলকাচ্ছে, সো আমি এখন এটা আর করাবো না, ঠিক আছে ভাইয়া? কমেন্টটা পড়েন। তোমরা তো মিললেই হবে না, সবারটা মিলতে হবে, সো ভাইয়ার আরে এক্সপ্লেন করা দরকার, রাইট? আফসানা অন্তরা সাইনে ও লিখছে সাইনেও 5 আসে, 5 আসলে অ্যান্সার হয়েছে তোমার। আফসানা অন্তরা অ্যান্সার হচ্ছে 5 মিটার। তোমরা তাও বাসায় একটু চেষ্টা করবা, যে আমার তো কোথাও ভুল হইতেই পারে, স্বাভাবিক, ভুলের উপরে কেউই না, তারপরে অঙ্কটা চেষ্টা করবা যে অঙ্কটা সবার মিলে কিনা। ওকে, সো আমরা এখন ওইটা পরে একটু পড়াশোনায় ফিরে আসি। আমাদের এখন অনেক ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, মানে তোমাকে আমি এমন 2টা অঙ্ক করাবো যেটা দিয়ে তুমি আসলে অনেক কিছু গেইন করতে পারবা, ক্লাসে গিয়ে স্টুডেন্টকে ধরতে পারবা, ভাই এটা করে দিতে পারলে অস্থির কিছু অঙ্ক। ভাই আপনি বি 10 সাইন দিয়ে গুণ দেন নাই, 10 দিয়ে গুণ দেই নেই, দিছি তো, দেই নেই। আচ্ছা আমরা একটু ওই অঙ্কটা থেকে ফিরে আসি, আচ্ছা ওই অঙ্কটা থেকে ফিরে আসি, ওই অঙ্কটা আমি পরে ক্লাসে করা দিব, নো প্রবলেম, হ্যাঁ একদম ভালো মতো শিখাই দেবো। অ্যান্সার হবে 5 মিটার। আমি অ্যান্সারগুলো লিখি, তোমরা একটু বাসায় তাও চেষ্টা করো, অ্যান্সার হচ্ছে 5 মিটারই হওয়া উচিত। তো চলো ওইটা বাদ, এখন এটা রেডি। এখান থেকে প্রথম কথা বিস্তার বের করো। তো ভাই প্রথম কথা, এটা কি এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটার সাথে তুলনা করা যায়? অবশ্যই যায়। তাহলে বিস্তার হচ্ছে এখানে এর জায়গায় দেখতেই পাচ্ছ এ হচ্ছে 10 মিটার, ডান ডান। তারপরে ডেল ওমেগা, ওমেগা হচ্ছে টাইমের সহগ, ভালো করে বুঝবা, সমীকরণে স্ট্যান্ডার্ড সমীকরণে টাইমের সহগ হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা হচ্ছে 6 পাই। তারপর ডেল, ডেল হচ্ছে ওমেগা টি এর সাথে যেটা যুক্ত আছে, যেটা অ্যাড আছে সেটা হচ্ছে ডেল, তাহলে ডেল হচ্ছে π/3, যেখানে ডেল হচ্ছে π/3। আর এফ, এফ কেমনে বের করবো? ওমেগা সমান সমান 2πf, ওমেগার মান কত, বা ওমেগা হচ্ছে 6π সমান সমান 2πf, 2π কাটা 3 দুগুণে 6, তাহলে এফ এর মান হচ্ছে 3 হার্টজ। কি সম্ভব নাকি অসম্ভব বলো? এটা কি পারবো নাকি পারবো না বলেন তো দেখি। হ্যাঁ এটা কি পারবো? পরীক্ষা এটা আসবে। আগের অঙ্কটা বাদ দাও না ভাই, আগের অঙ্কটা বলছি না আমি করে দেব, আবারও করে দেব, জাস্ট এইগুলাতে ফিরে আসো। আগের অঙ্কের ঠেলা যদি এগুলা না বুঝো তাহলে তো সমস্যা। এরপরে এমন একটা জটিল ম্যাথ দিব, যে করতে পারবা তাকে আমি পুরস্কৃত করব, যাও। আচ্ছা আমি এখন একটা লাইভে ম্যাথ দিব, এই ম্যাথটা যে সবার আগে করতে পারবা তার জন্য পুরস্কার হিসেবে থাকবে একটা ইঞ্জিনিয়ারিং বই, সবার আগে যে করতে পারবা। আর না, সবার আগে করতে পারবা না, সময় থাকবে, সময় হচ্ছে 2 মিনিট। রেডি? তো আর ইউ রেডি? লাইভে রেডি? 2 মিনিট। পুরস্কার থাকবে হচ্ছে তোমার একটা, আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তাকে গিফট করবো ইনশাল্লাহ, পুরস্কার এটাই থাকবে। রেডি? পুরস্কারের ম্যাথ, সেম টাইপের ম্যাথ, যেই ম্যাথটা এখন করেছি সেম টাইপের ম্যাথ। রেডি? সো রেডি? এক্স ইজ ইকুয়াল টু সাইন π/3t প্লাস cos π/3t। তো তোমরা এই সমীকরণ থেকে বের করবা বিস্তার কৌণিক কম্পাঙ্ক আদি দশা, এখান থেকে বের করবা বিস্তার কৌণিক কম্পাঙ্ক আদি দশা। সময় হচ্ছে 2 মিনিট, 3:28 শুরু, 3:30 শেষ। রেডি? 3:30 শেষ করো বিস্তার কৌণিক কম্পাঙ্ক আদি দশা, বের করো 3:28 শুরু, 3:30 শেষ। বের করে দাও। একজন বলছে পারবো হিয়া, হিয়া কেটা ভাই? ভাইয়া। তাসনিম বলছে শিওর ম্যাটটা হার্ড হবে, অবশ্যই। তো করো দেখি। এর মানে একজন বলছে 1। রনি তুমি সঠিক উত্তর দাও নাই, রনি তুমি সঠিক উত্তর দাওনি। তামিম হাসান তুমি আন্দাজে উত্তর দিছ। স্বপন দাস তুমিও আন্দাজে উত্তর দিছ। কারেন্ট চলে গেছিল এই জন্য ম্যাটটা পারলাম না। ইসরা জানো পরে এ যে আসাদ চৌধুরী পারবো না, এই যে মান 1 সঠিক উত্তর দাও নাই। তো 3:29 বাজে,
10 sin 100। আফসানা অন্তরা সেই আগের অঙ্ক নিয়ে আনো পড়ে আসো। আচ্ছা, তো সবাই চেষ্টা করেছো, 3:30 বেজে গিয়েছে কামান। তো চলো অঙ্কটা করি, এবং এই অঙ্কটা করার পর তুমি তোমার বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিবা যে দেখ এই ধরনের অঙ্ক তোরা শিখোস কিনা, পারিস কিনা। চলো আমরা চেষ্টা করি। দেখো, প্রথম কথা, এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে? আমরা কি জীবনে এই ফরম্যাট দেখাইছি তোমাদেরকে? স্বপন খালি বলতেছে জিরো, বিস্তার জিরো কোনো কিছু আছে নাকি রে ভাই? তো ভাই এইটা হচ্ছে বিস্তার জিরোর তো সে কোনই কম্বাঙ্গই না, সে কোনো সরল চলিত স্পন্দনই না। তখন এই সমীকরণটাকে আমার স্ট্যান্ডার্ড রূপে নিতে হবে। তো আমাদের স্ট্যান্ডার্ড রূপ এটা জাস্ট একটা ত্রিকোণমিতি, তারপরে সবই সহজ। স্ট্যান্ডার্ড রূপ হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সেই ক্লাস 9-10 হায়ার ম্যাথে তোমরা পড়েছো, যদি সাইন এবং কস থাকে এবং তাকে যদি আমরা ওই ফরম্যাটে নিতে চাই, তাহলে তাদের সামনে যে সহগগুলো আছে যে একের, এই সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করতে হয়। তো লিখো সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করতে হয়। করো নাই? আমি তো করছিলাম, ক্লাস 9-10 হায়ার ম্যাথে করছিলাম। একটা সমীকরণকে যদি আমরা এই ফরম্যাটে নিতে চাই, তাহলে সাইন কস থাকলে সেটা যদি সাইনে নিতে চাই, তাহলে সহগগুলোর বর্গের বর্গমূল। তো এটা সহগ কত? 1, এটা সহগ কত? 1। তাহলে এদের বর্গের বর্গমূল কত? √(x² + x² = √2। তাহলে √2 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে এটা হয়ে যাবে 1/√2, এটা হবে sin π/3 × t। এটা ভাগ করলে কত হবে? 1/√2 cos π/3 × t। এবার খেয়াল করো, এটা sin π/3t, এটাকে সামনে লিখলাম sin a, আর এটা লিখবো cos b। 1/√2 মানে কি? cos কত? cos 45 ডিগ্রি, π/4। বুঝে গেছে? সাইন এটাকে ধরলাম আমি a, আর এটা ধরলে cos b প্লাস, খেয়াল করো তো, এটা cos a π/3 × t, আর এটা কি sin 45 ডিগ্রি লেখা যায় না? sin π/4 লেখা যায় না? বলো। তাহলে কি হলো? সাইন এ, এটা কি সাইন এ cos b cos a sin b, এই ফরম্যাটে আসছে না? ত্রিকোণমিতির এই সূত্র সবার জানা উচিত, sin a + b ওকে। কত হয় ভাইয়ারা বলেন তো দেখি? sin a + b এর সূত্র এই যে আফসানা অন্তরা বলে দিছে। আফসানা অন্তরা, লাভ ইউ ম্যান, তুমি আসলেই জোশ। আফসানা অন্তরা কিন্তু আগের অঙ্কের সমাধান দিয়ে দিছে। আগের অঙ্কে যাচ্ছি ভাই, আবার একটু বুঝান ভাই। যখন একটা সমীকরণ এই ফরম্যাটে থাকবে সাইন প্লাস কস, তাকে সিম্পল করতে চাইলে সহগগুলোর সামনে, মানে সাইন এবং কজের সামনে যেই সহগ আছে এখানে লিখে দিছি, সেই সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল। ওর সামনে সহগ কত? 1, ওর সামনে সহগ কত? 1। সহগগুলোর বর্গ করছি, সমষ্টি করছি, এরপর বর্গমূল দ্বারা ভাগ করে দিছি। তাহলে 1কে ভাগ করলে 1/√2 এখানে একটা √2 কিন্তু এক্সট্রা হবে, যেহেতু ভাগ করে দিছো সেটা এখানে একটা √2 গুণ দিতে হবে না? আন্দাজে ভাগ করে দিলেই হবে নাকি? 1/√2 √2 দ্বারা ভাগ করছো আর √2 দ্বারা গুণ করে দিছো। এখানে কিন্তু √2 গুণ আকারে থাকবে, √2 কিন্তু গুণ আকারে থাকবে ভাইয়ারা, আমি √2 কিন্তু গুণ দেই নাই, √2 গুণ আকারে থাকবে, √2 গুণ আকারে থাকবে যেহেতু √2 দ্বারা ভাগ করেছো। এবার খেয়াল করো, sin a cos b cos a sin b, তাহলে sin a + b সূত্র, √2 তো সামনে আসেই, তাহলে sin a + b, a কত?
এ হচ্ছে π/3 × t প্লাস বি হচ্ছে π/4। খেয়াল করো π/3 × t, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার দেখো তো কানার ভাই অন্ধও কি পারবা না এখান থেকে বাকি জিনিসগুলো বের করতে? এটা কি আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসছে নাকি? স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসছে না? বলো তো দেখি এবার এটা পারবো কিনা। তাসনিম বলছে ভাইয়া আমি এবার আগাচ্ছিলাম। এবার বলো এখন এর চেয়ে সহজ কিছু আছে, তোমরাই বলো আমাকে। এই জিনিসটাকে চেনা চেনা লাগে তবু অচেনা, এটা হচ্ছে চেনা চেনা লাগে, এটা তবু অচেনা, তাই না? ভালোবাসো যদি তাহলে এইভাবে আসবে, যদি তুমি ফিজিক্সকে ভালোবাসো তাহলে এইভাবে চলে আসবে জিনিসগুলো। ওকে, তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা থেকে আমরা চলে আসছি। তাহলে এবার কও বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে √2। আমাদের বিস্তারের মান এ হচ্ছে √2, আমাদের ওমেগার মান π/3, আমাদের ডেলের মান π/4। অ্যান্সার। স্বপন দাস গান না শুনে এটাও দেখ, এটা বুঝছিস কিনা সেটা বল। তো ফার্স্টে বিস্তার 0 বানায় দিছিলি, কি পারবো? এবার আসে আগের ম্যাথটায়। আগের ম্যাথটাতে এই যে দেখো যে ভেজালটা করছি, এখানে আমরা ক্যালকুলেটারে যদি পাই দেই তাহলে হবে না। পায়ের মান কি 180 না ভাই? যেহেতু তুমি কজের পর এই মানগুলো বসাচ্ছ, কজের পর তোমার থিটা বসাইতে হয়, অ্যাঙ্গেল বসাইতে হয়, তাহলে cos π/2, খেয়াল করো তো একটু ক্যালকুলেটারে চাপো। পাই মানে 3.14 ভাগ 2, এটা করলে কত হয়? 1.57। cos 1.57, cos 1.57 দেখো তো, π/2 পাই ভাগ 2 cos π/2। দেখো cos π/2 অ্যান্সার কিন্তু ভুল আসে, 0.99 আসে। ইস, এর আগের অঙ্কটা দেখো, আমরা ক্যালকুলেটারে বারবার cos π/2 বসাইছি, তো অ্যান্সার কত আসতেছে দেখতেছো? অ্যান্সার কিন্তু আসছে ভাইয়া 0.99। এটা কিন্তু cos π/2 এর মান আসার কথা কত? cos 90 ডিগ্রি মান আসার কথা 0, বাট cos π/2 এর মান আসতেছে 0.999। এইটাই হচ্ছে ভুল। তাহলে কজের পর পায়ের মান 180 বসাবা, সাইন কজের পর পায়ের মানগুলো 180 ধরবা। পায়ের মান কত ধরবা? 180 ডিগ্রি ধরে নিবা, পাই মানে 180 ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে বসাবা। দেখছো cos π/2 এর মান, ভাই দেখো ক্যালকুলেটর চাপলে cos π/2 এর মান আসে 0.99। এটা কোনোদিন উচিত না অনুচিত? অবশ্যই অনুচিত। তাহলে পায়ের মান অবশ্যই 180 ধরবা, 180, তাহলে অঙ্ক শেষ। তাহলে আগের অঙ্ক সব মিলে যাবে। হ্যাঁ, আফসানা অন্তরা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কটা নিয়ে খুব প্যারা খেয়ে গেছিলাম। আফসানা অন্তরা ভেরি গুড। তো তোমাকে আমি একটা গিফট করব, ভেরি গুড গার্ল, তোমাকে আমি একটা গিফট করব, গিফটটা নিয়ে নিও, ইনবক্স করো। সো এই অঙ্কটা কি পারবো আমরা? আচ্ছা, সাইন এবং কজের পর ইয়া বসাও, কি জানি বলেছে, কজ 180 বসাও। ওকে, না এখানে অনেকেই বলতেছে আমিও ইয়া বসেছিলাম, হুমায়রা হুমা, থাক। তো এটা পারবো নাকি পারবো না বলো? অ্যান্সারগুলো বলে দেন, অ্যান্সারগুলো ইনশাল্লাহ বলে দিব না, আমি আগে ক্যালকুলেট করে নিই। এটা পারবো। এবার চলো দেখি নেক্সট একটা প্রশ্ন পারি কিনা। নেক্সট প্রশ্ন, এটা যে পারবা তারা তারা কি? অবশ্যই এটা তো ভাইরাল হয়ে গেছে প্রশ্ন, ভাইরাল প্রশ্ন হয়ে গেছে। এলো x = 4 sin π/6t প্লাস 5 sin π/6t প্লাস π/4 প্লাস 2 cos π/6t। করো দেখি এটার বিস্তার কি কি বের করবা? বিস্তার, ওমেগা, ডেল, এই তিনটা জিনিস বের করবা। এটা কেমনে করব ভাই? এটা একটু ভিন্ন ধরনের।
এটা একটু ভিন্ন ধরনের অঙ্ক। তো চলো এই ভিন্ন ধরনের অঙ্কটা, এটা কিন্তু ভাইয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে আইআইটিতে আসছিল। তো এটার সমাধান তোমরা নিজেরা করবা। এইচ ডাব্লু না পারলে যারা একটু চালাক তারা জানো যে এই অঙ্কটা আজকে সকালে আমি বন্দি পাঠশালা পেজে দিছি, বিপি পেজে আপলোড করছি, তোমাদের এই গ্রুপে দিতাম, কিন্তু আমি দিই নেই কারণ তোমাদেরকে আজকে এই অঙ্কগুলো করানোর পর এটা করানো উচিত ছিল, এই কারণে আমি তখন তোমাদের পেজে শেয়ার করে নিই। তো বিবি পেজ থেকে দেখে নিবা। সো ভাই আজকে আমরা যতগুলো অঙ্ক করলাম এগুলো অস্থির সব অঙ্ক। সবাই শোনো, ভাইয়া এটার উপর একটা ভিডিও দিছে, হ্যাঁ এটার উপর আমি আজকে সকালে দিছি, আইআইটির একটা ম্যাথ এটা। সো এই অঙ্কটা কিন্তু একদমই ভিন্ন ধর্মী, না করলে আর পারবা না, আর করার পর মনে হবে ভাই এই জিনিস এত সহজ, এত সহজ এটাই। তো ভাই এটা তোমরা করবা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, চলো আমরা আমাদের যে ভেজাইলা ম্যাথটা ছিল সেই ম্যাথটা আবারও করি। এই যে ম্যাথটা, এই ম্যাথটা করলেই আজকে আমরা ক্লাসে যতগুলো অঙ্ক করানো হয়েছে সবগুলো অঙ্কের বস। মানে এর বাইরে ভাই এই যে সমীকরণ দিয়ে এর চেয়ে কঠিন বা এর চেয়ে বাইরে কিছুই নাই। তোমাদেরকে আজকে যত অঙ্ক আমি প্র্যাকটিস করাইছি, আর সেগুলো স্যারের উপর কিন্তু সলভ আসবে। হ্যাঁ, সলভ ক্লাসটা ইনশাল্লাহ খুব দ্রুত নিব। সেদিন শরীরটা খুব খারাপ, আমার ইদানিং রোগ বেশি হচ্ছে রোজার মধ্যে, যে রোগ হয়ে পাপ টাপ কমে গেলে ভালো। তো চলো দেখি, এখানে একটা সমীকরণ দিছে, এখান থেকে বলছে সরণ বেগ ত্বরণ বের করতে বলছে, তাই না? তো সরণ বেগ ত্বরণ আমরা বের করবো। ফার্স্ট অফ অল 3 সেকেন্ড পর সরণ, এক্স ইজ ইকুয়াল টু টাইমের মান 3, 10 cos 6 পাই, টাইমের মান হচ্ছে 3 সেকেন্ড প্লাস π/3। পায়ের মানগুলো যেহেতু সাইন কস, মনে রাখবা সাইন কসের পর পায়ের মান বসালে সেটা 180 বসায় করবা। হ্যাঁ, তাহলে 10 cos 180 বসা যদি করো 18 পাই প্লাস π/3, তার মানে এটা হবে কত ভাইয়া? 18 54 55 55 পাই বাই 3, 55 π/3, তাই তো? 55 π/3। তাহলে ক্যালকুলেটর চাপো এখন। 55 পাইকে 180 ধরবা, 55 ইন্টু 180 যে ভাগ 3, 3300 cos 3300 ইন্টু 10, তাহলে অ্যান্সার হবে আমাদের 5 মিটার। এই জায়গাটা একটু ভুল করবা না। হ্যাঁ, সাইন কসের পর অ্যাঙ্গেলটা পাই ধরবা না, অ্যাঙ্গেলটা ধরবা 180। গেল, এটা খুবই সহজ। দেখছো আগে কত বিদ ঘটে হয়েছিল, এখন কত সহজ। এবার আমরা বেগ বের করব। বেগ ভাইয়া এটা কিন্তু কুয়েট অ্যাডমিশন টেস্টে আসে, কুয়েট, অনেক সুন্দর অঙ্ক না? দেখো কুয়েট। এবার বেগ, সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। তাহলে ভি সমান ডিএক্স বাই ডিটি। তাহলে ভাইয়া ডি বাই ডিটি, এক্স এর মানটা কত? 10 cos 6 πt প্লাস π/3। তুমি এবার সাইন দিয়ে করো, কস দিয়ে করো, অঙ্ক মিলবেই, না মিলে কোনো উপায় নেই। তো 10 বাইরে চলে আসবে, কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা হয়। তাহলে মাইনাস সাইন থিটা কত? 6 πt প্লাস π/3 হচ্ছে থিটা। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা 6 পাই বাইরে চলে আসবে। তাহলে এটা হবে মাইনাস 6×60 পাই সাইন, এটা কত হবে? 55 π/3। একটা কথা বলে রাখি, সাইন এবং কজের পরে পায়ের মান 180 ধরবা, কারণ ডিগ্রিতে নিতে হবে। কিন্তু এইখানে যে পাইগুলো আছে বাহিরে, এগুলো কিন্তু ভাই পায়ের মান পাই মানে 3.14, মনে থাকবে। সাইন এবং কজের পর পায়ের মান 180 ধরে কইরো, ক্যালকুলেটর চেকবো। বাট বাহিরে যদি পাই আসে সেগুলো কিন্তু 3.14। হ্যাঁ, কারণ বাহিরে যেগুলো সেগুলো রেডিয়ান, সাইনের পর ডিগ্রি। তাহলে সাইন 55 ইন্টু 180, 80 ভাগ 3, তাহলে সাইন 3300 ইন্টু 60 ইন্টু 3.14, এটার মান হবে 163.15, 163.159 মিটার পার সেকেন্ড, এটাই আসে। তো এটা মাইনাস দেওয়ার দরকার নাই, যেহেতু এটা বেগ। তো এটা বলবা যেহেতু বেগ সেহেতু নেগেটিভ হবে না, নেগেটিভ বাদ। এটা একটু লিখে নিলেই তোমাদেরকে আর কিছু করবে না। 163.159 মিটার। ওকে, হ্যাঁ একজন বলছে ভাই ক্যালকুলেটরের মধ্যে রেড নিলেই হয়। হ্যাঁ ইয়েস, রেডিয়ান নিলেই হয়। ক্যালকুলেটরে কি আমার ডিগ্রিতে আছে নাকি? ওকে, এরপরে দেখো ত্বরণ।
ত্বরণটা আমরা বের করি। আচ্ছা রেড রেড নিয়ে করো, সমস্যা নেই। ত্বরণ ত্বরণ এ হচ্ছে ত্বরণ এ হচ্ছে ডিভি বাই ডিটি, ডি বাই ডিটি ইন্টু ভি। তাহলে ভি কত? ডি বাই ডিটি, ভি হচ্ছে ভাইয়া -60 পাই, -60 পাই, -60 পাই সাইন 6 পাই টি প্লাস পাই বাই 3, এটা হচ্ছে বেগ। এবার বেগকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -60 পাই তো বাহিরে, সাইন থিটাকে করলে কস থিটা, কস 6 পাই টি প্লাস পাই বাই 3, আর এই 6 পাইটা বাইরে চলে আসবে, তাহলে এখানে গুণ হবে 6 পাই, তো 6 6 36, তাহলে -360, পাই আর পাই গুণ দিলে পাই স্কোয়ার, কস এটা আবারও হবে 55 পাই বাই 3, তাহলে কস 55 পাই বাই 3 হচ্ছে হাফ, 360 ইন্টু 0.5 ইন্টু 3.14 স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 1774.728 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মাইনাসের আসবে, হ্যাঁ। তো ত্বরণ প্লাস মাইনাস হইতেই পারে, তাহলে ত্বরণের মান এভাবে দিলে কোনো সমস্যা নাই। তো হচ্ছে সরণ বেগ ত্বরণ, আগে যেটাকে আমরা বিদঘুটে করে ফেলছিলাম, যে কারণে স্টুডেন্টও কমে গেছে। তো ভাই আজকে কটা কি সাইন ধরে করলে এক্স ইকুয়াল টু 0 শেষ। তার মানে বাইরে যাই পাই সেখানে ওটার মান 3.146, ভিতরে হচ্ছে 180, রাইট। মানে সাইন কজের ভিতরে 180 বসাবো, এটাই। দেখছো কত সুন্দর অঙ্ক, কত সহজে করে ফেললাম, এবার হয়েছে। তো খেয়াল করো আমরা কতগুলো জিনিস পড়ছি আজকে, আমরা অনেক ম্যাথ করছি আজকে, তাই না? দেখো এই ম্যাথগুলো ফার্স্টে আমরা আদি দশা পড়ছি, আদি দশা পড়ার পর আদি দশার সংজ্ঞা শিখছি, এরপর আমরা কখন কোত্থেকে যাত্রা শুরু করলে পায়ের ডেলের মান কোথায় সেটা শিখলাম। এরপর আমরা দেখলাম হচ্ছে একটা অঙ্ক দেখলাম, দশা পার্থক্য বের করলাম, আমরা বের করলাম কৌণিক কম্পাঙ্ক থেকে কৌণিক কম্পাঙ্ক শিখলাম, একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, চারটা অঙ্ক, পাঁচটা অঙ্ক, ছয়টা অঙ্ক। তো এর আগে আবার দশা পার্থক্যের কয়েকটা অঙ্ক শিখাইলাম। সো আলটিমেটলি তোমাদেরকে আজকে যতগুলো অঙ্ক এই তিনটা সমীকরণ থেকে পড়ানো হয়েছে, এর বাইরে ভ্যারিয়েশন সম্ভব না। মোট কথা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে চাও, এই ম্যাথগুলোই তোমাকে নতুন করে করানো হবে। দেখবা এই এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, মানে আমাদের কিসের রফা দফা শেষ হইলো? আমাদের শেষ হইলো, ভালো করে দেখো সবাই একটু লিখো, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, বেগ ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এবং ত্বরণের ইকুয়েশন পাইলাম মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই তিনটা সমীকরণ আমাদের আজকে রফা দফা কমপ্লিট। এগুলো নিয়ে আর জীবনও ভেজাল লাগবে না যারা এই দুইটা ক্লাস করেছো। রফা দফা শেষ, কমপ্লিট। কি কি করছি এখান থেকে? এখানে গ্রাফ করছি, গ্রাফ থিওরি, ম্যাথ, অনেক ম্যাথ করছি এখান থেকে, এই সব টাইপের ম্যাথ করে দিছি। তো এর চেয়ে বেশি ম্যাথ এখান থেকে সম্ভব না, এই তিন সমীকরণ থেকে সম্ভব না। যারা সবগুলো অঙ্ক বুঝছো তারা বস, তারা অন্য কিছু শিখাতে পারবা, ঠিক আছে? অঙ্ক আর একটা এক্সাম্পল দিলেন ক্লিয়ার হইতো, মানে বুঝিনি তেমন কথা। আগে সব ক্লাসটা আগা সলভ ক্লাসটা কবে হতে পারে? আগা সলভ ক্লাসটা রাত 10:30-এ হবে, যে কোনো দিন আমি আগের দিন অ্যানাউন্স করে দিব। সলভ ক্লাস কি? সেলু স্যারের বইয়ের সলভ ক্লাস। ওকে, অনেক কিছু শিখলাম আজকে, রাইট। সো ভাই যেগুলো শিখছো অনেকগুলো অঙ্ক করানো হয়েছে, এই অঙ্কগুলো করলে আশা করি সবই পারবা। নেক্সট ক্লাস কখন নিব সেটা আমি একটা পোল খুলবো, পোলের মধ্যে যদি হয় তাহলে তো হইলেই। আর একটা কথা, সেটা হচ্ছে এই অঙ্কটা মানে লাস্টে যে অঙ্কটা, এটা অবশ্যই বিপি পেজ থেকে দেখে নিবা। বিপি পেজে দেখে কমেন্ট করবা যে ভাইয়া অ্যান্সারগুলো কমেন্ট করবা, কমেন্ট করবা। এখানে যে 40 জন আছো, 40 জনের অ্যান্সারটা দেখতে চাই, অ্যান্সারগুলো কমেন্ট করবা, না করলে খবর আছে। 40 জন আছো, 40 জনের অ্যান্সার কমেন্ট আমি দেখতে চাই। চলো আমরা বিপি পেজের ভিডিওটা এই গ্রুপে শেয়ার করে দিই। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে খুব দ্রুত ইনশাল্লাহ। এই 3 দিনের মধ্যে একটা বা 2টা ক্লাস নিব আমি রাতের বেলা। সো সবাই রেডি থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা।